দুর্গাপুজো বললেই যার নাম একেবারে সমার্থক হিসেবে উচ্চারিত হয় এই মুহূর্তে, বিশেষ করে কলকাতার থিম দুর্গাপুজো, তিনি ভবতোষ সুতার। তেলিপুকুর যুব সংঘ সেখানে এবার ভবতোষ সুতার পুজো করছে। প্রায় 2008 সাল থেকে এদের একটা ইচ্ছা ছিল এই ক্লাবের যে আমার সঙ্গে কাজ করবে। 2008 আর এটা 2026। আমার কাছে মানে তেলিপুকুরও যা, টালাও তাই। অনেক শিল্পীর কাছে এরকম তারা অভিযোগ করেছেন যে তাদের ওপরে যারা ছিলেন রাজনৈতিক দাদারা, তারা সারাক্ষণ এত নিয়ন্ত্রণ করতেন যে তারা তাদের মনের মতন কাজও করতে পারেননি আর কি। তৃণমূল জামানায় ডেফিনেটলি একটা দিক তো তারা এটাকে শুধু এনক্যাশ করেছে, কথাটা বললে ভুল হবে। সরাসরি পুজো একটা এজেন্ডার মধ্যে ছিল, কিন্তু এমন নয় যে দুর্গাপুজো এই সময় তৈরি হয়েছে। শুধুমাত্র ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিল্পের বিভিন্ন ধারায় বিভিন্ন ধরনের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা কিন্তু আজকে এইরকম একটা আন্তর্জাতিক জায়গায় চলে গেছে। যে এই যে রাস্তায় দেবী নেমে আসছে, সেটার মধ্যেই তো একটা গণতান্ত্রিক তৈরি হচ্ছে। কিন্তু কম্পিটিশন থাকতে হবে দুর্গাপুজো। পেইন্টস, এশিয়ান পেইন্টস যারা আজকে মানে অনেকে বলে না এটা রং কোম্পানি, এসব বলে, আমি বলি না, একদম 100 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয়, তাহলে কি শিল্পী এমন একটা পুজো করবেন যা গোটা পৃথিবীতে তাক লাগিয়ে দেবে, মানে বিস্ময় তৈরি করতে পারে? যেহেতু দেখো পশ্চিমবাংলায় শিল্প কিন্তু নেই, এটা এটা আমি বলার কিছু নেই, ঠিক আছে, এটাই বাস্তব। মাস আর্ট বিগত কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষদেরকে কলকাতায় নিয়ে এসে তারা পুজো দেখানোর একটা ব্যবস্থা করেছিল, যাকে প্রিভিউ শো বলা হয়। খুব ভালো, খুবই গুরুত্বপূর্ণ। সত্যি অরূপদা সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন যে তিনি খুব মানে শিল্পীদের ওপর একটা কর্তৃত্ব করতে চান, তো এই অভিজ্ঞতা কি তোমার হয়েছে? আজকে এরা সরকারে নেই বলে বসে আচ্ছা করে তাদের ছিলব, এই ধরনের শিল্পী আমি নই। কিন্তু অরূপদা হয়তো সেটা বুঝতো আমার ব্যাপারটা, আমাকে কিন্তু অরূপদা অন্যভাবে ট্রিট করতো। কিন্তু অরূপদা সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যে খুব ভুল কথা এমন নয়। রূপ ধরে চলো মণিপুরে, সেথায় আছে এক মহাজন, পুরুষ রতন, ও তারে দেখলে জিয়ন্তে রইবি মোরে, মন চলো রূপের নগরে, মন চলো রূপের নগরে। আজ পডকাস্টটা আমরা ভূমিকা ছাড়াই শুরু করছি, তার কারণ যার সঙ্গে বসেছি তার সম্পর্কে আমি আলাদা করে কোনো বিশেষণ দিচ্ছি না, কারণ আপনারা বিভিন্ন বিশেষণে তাকে বিশেষায়িত করে রেখেছেন। দুর্গাপুজো বললেই যার নাম একেবারে সমার্থক হিসেবে উচ্চারিত হয় এই মুহূর্তে, বিশেষ করে কলকাতার থিম দুর্গাপুজো, তিনি ভবতোষ সুতার। তাই তার সঙ্গে যখন বসেছি আজকে এই পডকাস্টে, আমার প্রথম যেটা জানবার থাকবে যে টালা থেকে তেলিপুকুর, অর্থাৎ একটা এত বড় ক্ষেত্র থেকে এত একটা ছোট্ট মাঠ, ওটা যদি দিঘি হয় এটা তাহলে পুকুরও নয়। তো একজন শিল্পী এই যে তার স্পেসটা হঠাৎ করে এত বড় পরিসর থেকে ছোট পরিসরে চলে আসা, সেইটার সম্পর্কে তার কি ভাবনা এবং কিভাবে দেখেন তারা স্পেসকে, এইটা আমার প্রশ্ন। না, জায়গা নিয়ে দেখো, স্পেস তো দুরকম মানে হয়। একটার ফিজিক্যালিটি থাকে, একটা চেহারা থাকে, মানে একটা তার একটা মেজারমেন্ট থাকে, আর একটা হচ্ছে ভার্চুয়াল স্পেস, মানে যে স্পেসটায় আমি খেলি আর কি, যেটা ভেতরে চলতে থাকে, যে মাঠটা আমার মাথার মধ্যে থাকে বা যে ক্যানভাসটা আমার মাথার মধ্যে থাকে, সেইটা এই রিয়েলিটির ক্যানভাসের সঙ্গে মিলিয়ে নিতে হয় আর কি। তো এবার যদি তুমি টালা বলো, টালার যেমন একটা হিউজ মাঠ, যেটাকে ফিতে দিয়ে মাপতে হয়, এত 1000 স্কোয়ার ফিট। আবার তেলিপুকুরের যেমন জায়গাই নেই, হ্যাঁ, যদি তুমি এভাবে ভাবো, এই ইকুয়েশনে কখনোই ধরা যাবে না। এই দুটোই কিন্তু আমার কাছে একজন শিল্পীর কাছে খুবই চ্যালেঞ্জিং, মানে ওই অর্থে চ্যালেঞ্জিং নয় যে ওদের জায়গা কম ওদের বেশি, এরকম নয়। যে কোনো একটা ওই যে একটা ভার্চুয়াল স্পেসে জিনিসটা ডেভেলপ করে, এবার সে যখন তার শরীরী ভাষা নিয়ে যখন সেটা প্রকাশ পায়, তখন তার একটা ফিজিক্যাল স্পেসের সঙ্গে তার একটা সম্পর্ক তো ডেফিনেটলি থাকে। তো আমার কাছে একজন শিল্পী হিসেবে
দুটোরই সমান গুরুত্ব আছে বা দুটোর মধ্যেই একটা চ্যালেঞ্জ আছে, বা এই দু ধরনের স্পেসের যে যে হ্যান্ডেল করা, এই যে বড় স্পেস এবং একটা ছোট স্পেস যে হ্যান্ডেল করার যে আনন্দ, সেটা দুটোর ক্ষেত্রেই সমান। আমার কাছে মানে তেলিপুকুরও যা, টালাও তাই। শুধু টালা অনেক বেশি আগে শুরু করতে হয়েছে বা হতো, তার কারণ হচ্ছে এর এর মানে এর মানে শরীরী আবেদনটা অনেক বেশি, এর ফিজিক্যাল স্পেসটা অনেক বড়, মানে কয়েক হাজার স্কোয়ার ফুট, 40,000 স্কোয়ার ফুট তো টালা নিয়ে বলাই আছে। কিন্তু আবার তেলিপুকুর আমার কাছে একটা খুব, ওই যে ওখানে ছোট্ট ছোট্ট নুক, রাস্তার কর্নার, একটা গলি রাস্তার একটা গাছের পরে একটা ফাঁকা জায়গা, সেটাকেও যখন আমি আমার ভাবনার সাথে প্ল্যান করার চেষ্টা করছি, সেটাকে জুড়ে 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 এখন একটা মানে একটা স্পেসের কোলাজ আমি তৈরি করার চেষ্টা করছি, সেটাও খুব ইন্টারেস্টিং এবং খুব মজার। চ্যালেঞ্জিং বলবো না, কারণ চ্যালেঞ্জিং কথাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা অর্থেই ব্যবহার করি, একটু সেটা নেগেটিভ শোনায়। আমার কাছে খুব ইন্টারেস্টিং যে এই যে স্পেসগুলো, অর্থাৎ যে ক্যানভাসটার মধ্যে আমি আমার রচনাটি তৈরি করব, সেটা আমি বানিয়ে নিচ্ছি, সেটা আমি ক্রিয়েট করছি, যেটাকে স্পেস হিসেবে কাউন্টই করা হচ্ছে না হয়তো। খুবই, ওই যে বললাম যে স্কোয়ার ফিটে কাউন্ট করা হয় স্পেসকে, তার বাইরে। তো সেই একটা ব্রেকিং দিয়েই তো শুরু হলো আজকের পডকাস্ট। শুনবো তোমায়, আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের এবার আড্ডা চলতে থাকবে। এই যে তেলিপুকুর যুব সংঘ, সেখানে এবার ভবতোষ সুতার পুজো করছেন, এবং সবথেকে বড় কথা, আমরা জানি যে কয়েক বছর ধরে তারই কাছাকাছি একটি অঞ্চল অর্জুনপুর, সেখানে তিনি পরপর বেশ কয়েকবার পুজো করেছেন, এবং শারদ সম্মান যতবারই পুজো করেছেন তিনি শারদ সম্মান সেখানে এনে দিয়েছেন। অর্থাৎ ভবতোষ সুতার থাকলেই কোথাও একটা শারদ সম্মানের একটা এক্সপেকটেশন তৈরি হয় উদ্যোক্তাদের মধ্যে। তো নিশ্চয়ই এবারও যারা পুজো করছেন তারা নতুনভাবে এই পুজোটাকে বড় করে সামনে আনার চেষ্টা করছেন, তাদেরও একটা এক্সপেকটেশন থাকবে। এই এক্সপেকটেশনের বোঝা কতটা শিল্পীর উপর নিতে হয় বা শিল্পীর কাঁধে থাকে, সেই এক্সপিরিয়েন্সটা একটু জানার চেষ্টা করব। এই এত বছর কাজ করছি তো, এগুলো আর খুব আলাদা করে খুব চাপ আমার মনে হয় না। আমি এই চাপ নিতে হয় বলে, আলাদা করে নিতে হয় বলে আমার মনে হয় না কখনো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই তেলিপুকুরে আমি যে কাজ করছি, এদেরও যে একটা বিরাট রকমের মানে এরা যে প্রাইজ পেতে হবে এরকম একটা এক্সপেকটেশন এদের আছে, এবং ওই একটা ডিরেকশানেই জিনিসটাকে দেখতে হবে, সেরকম বোধহয় আমি যতটুকু এদের সঙ্গে এখনো পর্যন্ত কথাবার্তা হয়েছে তেমন বোধহয় নয়। কিন্তু আজকে যে আমি এই পুজোটা করতে যাচ্ছি, এদের আমি শুনেছি এটা নাকি এদের মানে সুদীর্ঘ বছরের, প্রায় 2008 সাল থেকে এদের একটা ইচ্ছা ছিল এই ক্লাবের যে আমার সঙ্গে কাজ করবে। 2008, আর এটা 2026। তো সেটাই এদের কাছে সব থেকে বড় একটা প্রাপ্তির জায়গা, যে আমাকে সঙ্গে নিয়ে এরা কাজ করবে। তো ন্যাচারালি সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বরঞ্চ আমার কাজ এখন সত্যি কিভাবে আর একটা উত্তরণে নেওয়া যায়, আর এই উত্তরণ মানেও আমার কাছে একটু অন্যরকম। মানে সেটা কিভাবে পুজোকে অনেক বেশি সামাজিক করে তোলা যায়, কিভাবে পুজো মানুষের হয়ে উঠতে পারে, সব কিছুর বাইরেও পুজোর একটা অন্য আবেদন তৈরি হয়, একটা শিল্পের ভাষা হিসেবে সেটা সামগ্রিক মানুষের মধ্যে তার একটা প্রভাব বিস্তার করা যায়, সেইটা। গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি বহু ধরনের মানুষ এই পুজো ইকোলজির মধ্যে যুক্ত হয়ে গেছেন, বিভিন্ন শাখার মানুষ, এবং সেটা বহু সংখ্যক মানুষ। এবং টালাতে বা তার আগে অর্জুনপুরে বা সল্টলেকে যতবারই কাজ হয়েছে, এই যে বহু মানুষের যুক্ত হয়ে থাকা এবং তাদের একটা রুটিরুজির সংস্থান হয়ে ওঠা, সেটা পেছনে যেমন একটা রাজনৈতিক পরিষদ ছিল, রাজনৈতিক সেই সময়ের যে রাজনৈতিক যারা রাজনীতি করতেন বা আমাদের রাজ্য সরকার দল, তাদের একটা বিভিন্ন রকম সাপোর্ট ছিল, ফলে একটা বড় অঙ্কের টাকা সেখানে বিভিন্নভাবে আসতো এবং তাতে তাদের এই টাকাটা রোল করতো। এই সরকার পরিবর্তন হওয়ার পর এই সুযোগগুলো কি একটু কমে যাচ্ছে বা এই স্কোপগুলো কি কম হচ্ছে, তার পরিসরটা কি কমছে কোথাও মনে হচ্ছে?
এখনো সেই বলার সময় তো আসেইনি, তার কারণ হচ্ছে মাত্র 2 মাস হয়েছে নতুন সরকার এসছে। ডেফিনেটলি দেখো, আমি অনেক দিন ধরে পুজোর সঙ্গে জুড়ে আছি। আমি বাম জামানা থেকে পুজো শুরু করেছি, তারপরে পুরো তৃণমূলের পুরো সময়টাতে আমি পুজো করেছি, আবার একটা নতুন এরা তার মধ্যে যাচ্ছি। এইবার প্রথম আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, পুজো কিন্তু তৃণমূল জামানায় তৈরি হয়নি। পুজোর ভিত বা পুজো, দুর্গাপুজোর যে এইরকম একটা মাত্রায় যাবে, তার একটা রূপরেখা কিন্তু ওই মানে সেটা বাম জামানাতেই তৈরি হয়ে গেছিল। অথচ বামপন্থীরা কখনো পুজোর সঙ্গে থাকেনি, মানে সরাসরি থাকেনি, এবং তাদের তো এর মধ্যেই ছিল যে পুজোর সঙ্গে তারা থাকবে না, কোনো এবং ধর্মীয় আচার কোনো আচরণে ধর্মীয় তারা আচরণে কিন্তু তারা কখনো বাধাও হয়নি। এইটা একটা খুব আমার খুব ইন্টারেস্টিং মনে হয়, এবং সেই কারণে খুব আপন খেয়ালে পুজো বাড়তে পেরেছে। খুবই অর্গানিক গ্রোথ হয়েছে দুর্গাপুজোর। তারপরের বরঞ্চ মানে তৃণমূল জামানায় ডেফিনেটলি একটা দিক তো তারা এটার সঙ্গে থেকেছে, শুধু এনক্যাশ করেছে কথাটা বললে ভুল হবে। তারা প্রচুর এটার সঙ্গে, হ্যাঁ, একটা অর্থের সংযোগের সঙ্গে হয়েছে। সরকারের সরাসরি পুজো একটা এজেন্ডার মধ্যে ছিল। তারা পুজোকে একটা জনসংযোগের ক্ষেত্র হিসেবেই দেখেছে, বা তোমার একটা ইন্ডাস্ট্রি হিসেবেও দেখার চেষ্টা করেছে। এটা আনডাউটেডলি এটা বলা যায়। এইবার কিন্তু এমন নয় যে দুর্গাপুজো এই সময় তৈরি হয়েছে। এই যে দুর্গাপুজোর একটি বিশেষ চরিত্র, যার ফলে 25-26 বছর বা 30 বছরের মধ্যে, আমি 30 বছর সময়ের মধ্যেই সেটার একটা তোমার ইউনেস্কোর এইরকম একটা রেকগনিশন পাওয়া, সেই কারণেই ঘটেছে কিন্তু, যে এর একটা ডিফারেন্ট ডিরেকশন তৈরি হয়েছিল। এটা নেহাতি একটা পুজো নয়, নেহাতি একটা ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, তার বাইরের যে আবেদন বা তার বাইরের যে মানে এর যে অ্যারোটা যেদিকে ছিল, সেটা কিন্তু সেই সময়ই বোঝা গেছিল। এরা সেইটার সঙ্গে অনেক বেশি যুক্ত হয়েছে পলিটিক্যালি এবং সরকারিভাবে, মানে পলিটিক্যাল রাজনৈতিক দল হিসেবে, এবং সরকারি জায়গা থেকে সরকার তো তাদের একটা উদ্যোগও নিয়েছে, ওই যে ক্লাবে ক্লাবে পয়সা দেওয়া বা কার্নিভাল অ্যারেঞ্জ করা। হ্যাঁ, সেইগুলোর সমস্ত কিছুটা যে আমার ব্যক্তিগত ভালো লাগা মন্দ, মানে ভালো লাগার সঙ্গে বা মানে ওগুলোর মধ্যে ওটা আমার বিষয় না, কারণ সরকারি সিদ্ধান্ত বা সেটা কিভাবে চলবে, আমি তো অর্গানাইজার নই, আমি একজন শিল্পী। সব যে আমার খুব মনে হয়েছে যে সব খুব ঠিক, সেরকমও নয়। সব খুব ভুল, সেটা এখনো মনে হচ্ছে না। কিন্তু এরকম ঘটনাটা আমি বোঝানোর জন্য বলছি। আবার এখন একটা তোমার নতুন সরকার, বিজেপি সরকার, তো তারা 2 মাস পাওয়ারে এসছে। ন্যাচারালি ব্যক্তিগতভাবে আমাকে যদি বলো, তো আমার মনে তো হয় না যে পুজো কমে যাওয়া বা পুজো হবে না, এরকম কোনো পরিস্থিতি হওয়ার কথা না। আমার যেটা মনে হয় যে এটাকে খুব ফ্রিলি, এই যে গ্রোথটা যেহেতু খুব একটা ন্যাচারাল জায়গা থেকে হচ্ছে, একটু ফ্রি ছাড়া উচিত। সেটাও কিন্তু একদিক দিয়ে এই যেমন 2 মাসে খুব ভালো বোঝা যাচ্ছে না যে এদের কি স্ট্যান্ড পয়েন্ট হবে দুর্গাপুজো নিয়ে, সেটা দেখার, মানে সেটা যতক্ষণ না হয় ততক্ষণ তো এটা সম্পর্কে বলা কিছু যাবে না। আর যেহেতু হঠাৎ করে এত বছর পরে একটা সরকার চেঞ্জ হয়েছে, পলিসি চেঞ্জ হয়েছে, সমস্ত মানে পুরো মেকানিজমটাই তো চেঞ্জ হয়ে গেছে। এখন এই নতুন করে কি স্ট্র্যাটেজি সরকারের হয় তার উপরে ডিপেন্ড করছে। তো সবে যেহেতু এই বছরটাতেই সরকার চেঞ্জ হয়েছে, একটু সময় আমার মনে হয় লাগবে, এবং এই বছরটা হয়তো কোনো না কোনোভাবে একটু অন্যরকম, পুজোকে অন্যরকমভাবেই, কারণ এই সময় আমরা সমস্ত শিল্পীরা এটা গুছিয়ে নেওয়ার প্রচণ্ড ব্যস্ত থাকার কথা। আমার কাছে যেটুকু খবর আছে, এখনো খুব বুঝে উঠতে পারছে না অনেক কিছু, কারণ এটা সরকারি সিদ্ধান্তের সঙ্গেই জুড়ে আছে। কিন্তু এই বুঝে উঠতে পারা না পারা, এটা রাজনৈতিক দলমত পথের বিশ্বাস অবিশ্বাসের জায়গায় জুড়ে নেই, এটা সরকারের জায়গায় জুড়ে আছে, মানে সরকারের পলিসিতে জুড়ে আছে। আজকে যেটুকু মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে
মানুষ ধরে নিচ্ছে, বা আমিও ধরে নিচ্ছি, আমি একজন শিল্পী হিসেবেও ধরে নিচ্ছি যে পুজো ঠিকঠাকই হওয়া উচিত বা হবে। এমন তো কিছু এই সরকার বলেনি যে পুজো হতে পারবে না, বরঞ্চ পুজো বেশি হওয়ারই কথা, তাদের যেদিকে তাদের যে ডিগ্রি অ্যাঙ্গেল, যে ডিরেকশনে তারা ভাবে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মানে কোনো রূপরেখা বা তার কোনো চেহারা আমরা বুঝে উঠতে পারছি না, এবং তার ফলে তোমার এটা তো এক্ষুনি দেখতে হবে। আর প্রথম বছরটা হয়তো বা একটু এরাও হয়তো খুব মানে স্টেডি কোনো একটা, বা খুব মানে স্টেডি জায়গা থেকেই হয়তো এরা ভাবার চেষ্টা করছে, হতে পারে তার জন্য হয়তো একটা সময় যাচ্ছে। এটা কিন্তু বিজেপি দলের কথা আমি বলছি না, আমি বিজেপি সরকারের কথা, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি, তার পলিসির উপরে এমনি তো নির্ভর সরকার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার এবং বিজেপি দল তারা দুটো পৃথক পজিশনেই থাকবে। রাজনৈতিক দল হিসেবে তারা তাদের সিদ্ধান্ত নেবে, আর পশ্চিমবঙ্গের স্বার্থে সেখানে দলমত নির্বিশেষে একটা সরকার যেভাবে কাজ করে সেভাবেই করবে। এখান থেকে একটা জায়গা খুব স্পষ্ট হয় যে আমরা যদি পুজোর রাজনীতি আর রাজনীতির পুজো, এটা বিগত সময়ে বিগত জমানায় আমরা দেখেছি কোথাও একটা অ্যামালগাম করে গিয়েছিল, যে একে অপরের যেন পরিপূরক বা মিলেমিশে গিয়েছিল। তাতে গিয়ে কোনো কোনো পুজো মনে হতো যে একটা রাজনৈতিক পুজো, মানে এর মধ্যে রাজনৈতিক মানুষের এত বেশি কর্তৃত্ব। আবার কোনো কোনো পুজো মনে হয়েছে বা কোনো কোনো শিল্পীকে মনে হয়েছে তারা একটা কোথাও একটা শিল্পের রাজনীতিকে এই দুর্গাপুজোর অঙ্গনে নতুন একটা ধারায় তারা চেষ্টা করছে। তো এইটার পজিশনটা কি কীরকম থাকতে পারে এই মুহূর্তে? যেমন আমি একটা উদাহরণ দিলে তো স্পষ্ট হবে, যে তোমার একটি কাজ যদি আমরা বলি যে যেখানে মণিপুর বা আমরা বলতে পারি ভারতের সংবিধান নিয়ে কাজ করা, এই যে একজন শিল্পী কোথাও একটা পলিটিক্যাল কনসাসনেস বা সামাজিক কনসাসনেসকে তার দুর্গাপুজোর অঙ্গন একটা পাবলিক ক্ষেত্রে সে তার প্রয়োগ ঘটালেন, সেটা নিয়ে কাজ করলেন, এটা তো একটা বড় স্টেপ, বড় পদক্ষেপ। যে কোনো ফ্রিডম সেটা আর্ন করতে হয়, সেটা তো কেউ দেয় না। কোনো ক্লাব সংগঠনের কোনো দাদা তোমার যে খুব ফ্রিডম দিয়ে দেবে এরকম তো হতে পারে না, ফ্রিডম অর্জন করতে হয়। তো আমার মনে হয় যে ধরো আর্ট কলেজ থেকে পাশ করার পর যখন আমরা ডিসাইড করি, অন্তত আমি ডিসাইড করি যে দুর্গাপুজো করব, সেটা কিন্তু একটা মানে প্রচণ্ড মানে প্রাথমিকভাবে মানে একেবারে না করার ইচ্ছা থেকেই তো শুরু হয়েছে। কিন্তু যখন আমি বুঝেছি যে দুর্গাপুজো করতে হবে, দুর্গাপুজোই একজন শিল্পীর করা উচিত, আমার মতো শিল্পীর, সেটা কিন্তু খুবই একটা ডেলিভারেট চয়েস ছিল আমার জন্য। ঠিক আছে, মানে সেটা খুব একটা ইমোশনাল জায়গা থেকে আমি আসিনি। আমি কিন্তু মানে আমার শিল্পচর্চা এবং আমি যে একজন শিল্পী সেই বোধ বা ভাবনা একটু যে বয়সে হওয়ার কথা তার থেকে আগেই আমার হয়েছিল। তার ফলে আমার কাছে ওটার একটা গুরুত্ব ছিল, মানে ওটা শুধু আমার কাছে একটা কেরিয়ার নয়, মানে দুর্গাপুজো করে আমি নিজে প্রতিষ্ঠিত হতে পারি কিনা এরকম নয়, শিল্পী হিসেবে আমি আমার প্রতিষ্ঠা চেয়েছিলাম। দুর্গাপুজো তার মধ্যে এসে পড়েছিল, আমি তার সাথে যুক্ত হয়েছি। আমি দুর্গাপুজোয় যুক্ত হয়ে আমি প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি যে ভাবনার মধ্যে থাকি একজন শিল্পী হিসেবে, তা দুর্গাপুজোর বিষয়বস্তু হয়ে উঠতে পারে এবং সেটা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, মানুষের সঙ্গে তার একটা মানে মত বিনিময়ের জায়গা তৈরি করতে পারে। আমি সেইভাবেই পুজোকে দেখেছি। পুজো আমার কাছে নেহাতি একটা ধর্মীয় আচার অনুষ্ঠান নয়। প্রত্যেক ঘরেই, আমার ঘরেও মন্দির আছে, পুজো হচ্ছে, মা দিন রাত পুজো করেন, প্রত্যেকটা ঘরে ঘরেই মন্দির আছে, তার পুজো অর্চনা হয়। সেখান সাথে রাস্তায় নেমে আসা দুর্গাপুজো, যে দুর্গাপুজোর ইতিহাস বারোয়ারি থেকে, যে এই যে রাস্তায় দেবী নেমে আসছে, সেটার মধ্যেই তো একটা গণতান্ত্রিক তৈরি হচ্ছে, যে দেবী রাস্তায় নেমে আসছে। তিনি আর কোনো জমিদার বাড়ির দেবালয়ে সীমাবদ্ধ নয়, তখনই তো একটা ভয়েস তৈরি করে ফেলেছে সে, তখনই তো তার একটা নিজস্ব ভাষা তৈরি হয়ে গেছে। কিন্তু অদ্ভুত মজার জিনিস, সেটা আসার পরেও আমরা দুর্গাপুজো বলি, এবং দুর্গা কিন্তু পুজো হয়। এবং আমরা যে এই যে এত এরকম অনেক র্যাডিক্যাল কাজ হয়েছে দুর্গাপুজোর মাঠে, কিন্তু পুজোতে কোনো সময় বিষয়টা আমাদের মধ্যে ফুটে ওঠে, পুজো মানে হোম, পুজো মানে যজ্ঞ, পুজো মানে এই যে একটা মানে একেবারে সেই জিনিসটা অনেকটাই কমেছে। কারণ এই
পাবলিক গ্রাউন্ডে সেটা সম্ভবত নয়। পুজো তো প্রত্যেকের বাড়িতেও হয় এমনিতেই। সো সেইখানে তার অনেকগুলো ডিরেকশন, অর্থাৎ সেটা শুধু গাছ থাকেনি, সেটা মহিরু হয়েছে, সেটা মহাবৃক্ষে পরিণত হয়েছে, সেটা মহাবৃক্ষের সেটা মানে সেই বট গাছের ঝুরি নামার মতো নেবেছে, কত রকমের ডিরেকশন। এখন গাছটাই আর চেনা যায় না। এটা এমন একটা বৃক্ষ যে এর অরিজিনাল গাছ কোনটা সেটা চেনা যায় না। তো সেটাই তো এই শিল্পের সব থেকে বড় তাৎপর্য। এখানে যেমন আমার অধিকার আছে কিছু, এটা একটা শিল্পের অঙ্গন হয়ে উঠেছে, অথচ পুজোটাও হচ্ছে, অথচ সমস্ত রকমের সেই রিচুয়ালের অনেক দিক এখনো সেই বেলতলার পুজো হচ্ছে, মহালয়ার দিন যেটা হয় ষষ্ঠী পুজো হচ্ছে, সেইগুলো ব্রাহ্মণের যে উপাচার সেগুলো কিন্তু হচ্ছে কম বেশি, এবং সেটা কেউ নির্ধারণ করেনি, জোর করে এসে ঠিক করেনি এটা হতে পারবে না, হবে না, বা এটাই হতে হবে। সো এটাই তো এই পার্টিকুলার ফিল্ডের ডাইভার্সিটি, যেখানে ধর্ম আছে, রিলিজিয়াস আছে, সব কিছু থাকার পরেও শিল্প আছে, উৎসব আছে, বাণিজ্য আছে, রাজনীতি আছে, পৃথিবীতে নেই। সো আমার কাছে এইটা, আমি একটি মণিপুর নিয়ে থিম যেমন করেছি, আমি অভয়া নিয়ে থিম করেছি, আমি আবার নন্দীগ্রাম নিয়ে থিম করেছি, কিন্তু কোনো সময় সেগুলো রাজনৈতিক বক্তব্য পেশ করার জন্য আমি করি। একজন শিল্পীর তার আতশ কাছে যেভাবে ধরা পড়েছে সেই সব বিষয়গুলো, যেভাবে তার সেটা রিফ্লেক্ট করেছে সেভাবেই উঠে এসছে। কোনো কোনো মানে কালার পলিটিক্সের অ্যাঙ্গেল থেকে কিন্তু এগুলো আমি করিনি, এবং সেই জন্য সেগুলো নিয়ে বিরাট ওই রকমভাবে হইচই হয়নি। কিন্তু এটাকেই আমি লোকচক্ষুর আড়ালে করেছি তা তো করিনি। এইটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমি তাকে লালন করি যে আমার সত্তাটা, আমার কোরটা যেন নিউট্রাল থাকতে পারে, আমার কোরটা যেন, কোরের জায়গাটা যেন, সেটা যেন কখনো, সেটা যেন ইম্পার্শিয়াল থাকে, এবং সেটাই তো শিল্প সত্তা। আমি জানি না সেটা কেমন, বাট আমি জাস্ট কতগুলো শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই প্রশ্নটা করার পিছনে আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন যে আমাদের আড্ডাটা চলছে এবং কোথা থেকে আমরা কোথায় চলে গেলাম, এবং সেখানেই বটগাছ এমন একটা গাছের উদাহরণ এলো যার মূল গোড়াটা একটা সময় চেনা যায় না। ঝুড়িগুলোই আসলে এই যে বিভিন্ন জায়গা থেকে দেখা সংস্কৃতি, এটাই সবথেকে বড় জায়গা, যে কোথাও একটা দুর্গাপুজো আর শুধুমাত্র ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিল্পের বিভিন্ন ধারায় বিভিন্ন ধরনের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা কিন্তু আজকে এইরকম একটা আন্তর্জাতিক জায়গায় চলে গেছে। আর একটা কথাও পাশাপাশি খুব স্পষ্ট এই কথার পেছনে ছিল, যেটা শিল্পী বারবার করে বলার চেষ্টা করলেন, যে শিল্পী যদি তার নিজের কাজের প্রতি সৎ থাকেন, শিল্পের প্রতি সৎ থাকেন, তাহলে সে যে সময়ই আসুক, যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুন না কেন, তারপরেও কিন্তু তার কাজটা তিনি সুষ্ঠুভাবে করতে পারেন। এটা অনেকটাই নির্ভর করে শিল্পীর সেই সততা, শিল্পের প্রতি তার শ্রম বা তার জায়গা, তার উপর। অন্য অনেক কিছু সেখানে গৌণ হয়ে যায়। এখান থেকে আরেকটি জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই যে আমরা বেশ কয়েক মাস তো দেখলাম যে পিছিয়ে গেল ব্যাপারটা আর কি, মানে আরও 1-1.5 মাস আগে পুজোটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল। ধরা যাক আর আমাদের রথের দিনই ঢাকে কাঠি পড়ে যাবে, এবং রথের দিন থেকে কলকাতার অন্তত বড় পুজো যেগুলো হবে সেগুলো তড়িঘড়ি করে শুরু হয়ে যাবে। কিন্তু পুজোটা শুরু হতো মহালয়ের দিন থেকে প্রায়, এবং শেষ হতো, পুজো শেষ হয়ে দশমীর পরেও প্রায় 1 সপ্তাহ, মানে একটা 15-20 দিনের একটা পুজোর সেশন ছিল। এবার নিশ্চয়ই সেটা হয়তো অতটা নাও হতে পারে, তার পরিবেশ পরিস্থিতি থাকবে না, তার কারণ আগে থেকেই বিগত সরকারের সময় বারবার করে এই সরকারের যারা আছেন তারা সমালোচনা করেছেন ওইরকম কার্নিভাল হবে না, যেদিন ভাসান সেদিনই ভাসান হবে, অর্থাৎ পুজোর স্প্যানটা কমে যাবে। এটা কি কোথাও আমাদের রাজ্যের যারা শিল্পীরা আছেন তারা কিভাবে দেখবেন, বা পুজো কমিটিগুলো কিভাবে দেখতে পারেন বিষয়টা? এই যে এই যে টাইমটা, এটা একটু বাড়তি হয়েছিল খুব। এটা খুব একজন শিল্পী হিসেবে বলছি, মানে এটার কোনো একজন শিল্পী এবং একজন আমার নাগরিক একটা হিসাবেও বলা যায়। নাগরিক, এবং যেহেতু খুব খুব একটা দায়িত্বের জায়গাও তো থেকেছে এত বছর, মানে
অত বড় বড় জিনিস তৈরি হয়েছে, সেইটার সঙ্গে কোথাও একটা মানে সবটা যে আমি খুব সহমত এমন নই, কিন্তু এটা খুব ব্যক্তিগত জায়গা থেকেও হয়নি অ্যাকচুয়ালি। এটাকে চেষ্টা করা হয়েছিল, আমার মনে হয় যে বিগত সরকারের সময় এটাকে একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। এখন সেইটা নিতে গিয়ে কতটা স্বজন পোষণ, ভরণ পোষণ, এইগুলোর মধ্যে আমি যাব না, এটা তো আমার বিষয়ও নয়। মানে আমি তো এটার কুল কিনারাও খুঁজে পাবো না, তাহলে আমি তো তার লোক নই। যেহেতু দেখো পশ্চিমবাংলায় শিল্প কিন্তু নেই, এটা এটা আমি বলার কিছু নেই, ঠিক আছে, এটাই বাস্তব। এটাই বাস্তব। তো একটা আমার মনে হয়েছে যে প্রিভিয়াস সরকার, তাদের কাছেও মনে হয়েছিল যে একটা অর্গানিক ইন্ডাস্ট্রি, মানে অর্গানিক ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স সরকারের বিরাট একটা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয়নি, মানুষের হিউম্যান রিসোর্সটাই একটা ইন্ডাস্ট্রির চেহারা নিচ্ছে, এবং সেখানে এতটা এতটা ডাইভার্স একটা জায়গা রয়েছে এবং ইউনিক। ওই যে একটু আগে ইউনিকনেসের কথা বললাম, সেই জন্য ইউনেস্কো রেকগনিশনটাও হয়েছে, এই ইউনিকনেসটার জন্যই হয়েছে। সেইটাকে কিভাবে একটা আরো বেশি সেটাকে মানে সেটাকে আরো বাড়িয়ে ফেলা যায়, তার জন্য যে সব অনেকটা ওই আগুনে হাওয়া দেওয়ার মতন। হ্যাঁ, সেইটা সরকার দিয়েছে। ভুল ত্রুটি কম বেশি, ডান বা হ্যাঁ কি হয়েছে সেটা তো তাদের ভালো মন্দ সেগুলো নিয়ে, তার যে সবটা আমার ব্যক্তিগত খুব ভাবে ভালো লেগেছে এমন নয়, আবার সবটা অভালো লেগেছে এমনও নয়। কিন্তু তোমার এইটা ছিল, আমার মনে হয়েছে যে এইটা ছিল একটা কারণ, এই যে একটা লম্বা সময় ওটাকে এক্সটেন্ড করা এবং ওটাকে একটা এবং সরকারি অনুদান দেওয়া, সরকারি অনুদান এত যত ক্লাব উৎসাহিত বোধ করবে তারা পুজো করার, এবং এই যে একেবারে লোকজ সব পুজো চেষ্টা করছে একটা থিম করবে, এইটার মধ্যে যে এই যে হিউম্যান রিসোর্স, এই যে যখন একটা ছোট পুজো চেষ্টা করে, এবার তুমি যখন বললে আমি আরো একটু গভীরে যাই, যখন সে চেষ্টা করে প্রত্যন্ত ধরো বাঁকুড়ার একটা গ্রামে একটি একটা ছোট্ট পুজোর চেষ্টা করছে যে সেও থিমে করবে, এই পাশের গ্রামের অমুক একজন আছে, সে খুব হ্যান্ডিক্রাফট করতে পারে, সে নানান ধরনের কাজে, বা ওই পাড়াতেই একটি লোক সে ওখান থেকে আবিষ্কার হচ্ছে এবং সে নিজে এম্পাওয়ার্ড ফিল করছে। তারপর সে একটা এই যে মাইক্রো লেভেলের এই যে শিল্পের বা মানে তোমার ক্রাফটসম্যানশিপ, সেটার যে এক্সপোজারের জায়গা দুর্গাপুজোকে ঘিরে, বিরল বিরল, আমি তোমায় বলছি বিরল। অনেকে অনেক কিছু, আমিও 2-4 বার বিদেশ গেছি, নানান তোমার উৎসবের সঙ্গে, নানান ধরনের উৎসবের সঙ্গে তুলনা করার চেষ্টা হয় দুর্গাপুজো, কিন্তু দুর্গাপুজো আমার কাছে ভীষণ ভীষণ ইউনিক, ভীষণ আলাদা, এই জায়গায় আলাদা, এই জায়গায় আলাদা। এই যে তারপরে ধরো সব নিয়ে আজকের কলকাতা দুর্গাপুজো কত কোটি টাকার বাণিজ্য, কত মানুষের পার্টিসিপেশন, কত ক্রিয়েশন, কত শিল্পকর্ম, তার বাইরে যেটা হয়েছে কলকাতার মানুষের চোখ তৈরি হয়েছে দেখার, অভ্যেস তৈরি হয়েছে, কলকাতার দর্শক তৈরি করতে পেরেছে শিল্প দেখার। কটা লোক গ্যালারিতে যায়, কটা লোক গ্যালারিতে যাওয়ার সুযোগ পায়, বা আমাদের আর্থসামাজিক পরিকাঠামোয় আমরা কতজন মানুষকে শিল্প বা তোমার নাটক বা কোনো সাহিত্য অনুষ্ঠানে নিয়ে যেতে পারি, কাঠামোটাই সেরকম নয়। সেইখানে একটা গণতান্ত্রিক পরিসর, যেটা মানে ইন দ্য নেম অফ দুর্গাপূজা তৈরি হয়ে গেল, সেটা বিস্ময়, আমার কাছে বিস্ময়। এবং এই জায়গাটাকে নোটিস করতে হবে, মানে এটা শুধু কলকাতা শহরের কটা পুজো, কলকাতা শহরের পলিসির উপরে নির্ভর করবে, গ্রামের ওই একদম মানে সব থেকে কি বলবো, মানে প্রান্তিক জায়গাতে ওর এফেক্টটা গিয়ে কিন্তু সেখানে কিন্তু
সেখানে লেখা সরকারি লোকজ শিল্পী তিনিও উৎসাহিত হচ্ছেন। তিনি উৎসাহিত হচ্ছেন। মানে এটা এরকমভাবে দেখলে হবে না। 25 বছরে এরকম লেভেলের গ্রোথ ইন অল অ্যাসপেক্ট, আমি যতগুলো বললাম যে অ্যাসপেক্টগুলোর সঙ্গে জুড়ে আছে, ইকোনমি তো বটেই। তো সেইটা তো সেই জায়গাটাতেই আমার কাছে গুরুত্ব। আমার কাছে দুর্গাপুজো এখন মোর দ্যান আর্ট। শিল্পী মানুষের মধ্যে থেকে কাজ করবে, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করবে, তার শিল্পকর্ম দেখে ভালো না লাগলে মানুষ বলবে, শিল্পীর একটু মন খারাপ হবে, আবার সে নতুন করে চেষ্টা করবে পরের বছর। এটা এক। আর 2 নম্বর একটা কারণ ছিল যে দুর্গাপুজো বিসর্জন হয়, অর্থাৎ এই যে শিল্পের নামে বিরাট বিরাট বেশিরভাগ সময় মানে একটা ওই ভিজুয়াল স্পেকটাকলগুলো তৈরি হয়, ওই স্পেকটাকলগুলোর চোখের সামনে থেকে যায় না। ওগুলো তো কতগুলো না পারা, সেই যে না পারার পাহাড় তোমার সামনে যদি থেকে যায় তাহলে তোমাকে একসময় হতাশ করবে। সেই হতাশাটা এখানে নেই, কারণ না পারাটা দশমীতে বিসর্জন হয়ে যায়। কিন্তু এর সঙ্গে আবার একবারে উল্টো দিকে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে যে সংরক্ষণ। আমরা দেখেছি বিগত সরকার বেশ কিছু সংরক্ষণ ভুল, করার একদম ওই পুরো বিষয়টাই ভুল। এই একটি বলেই ফেললাম, একটি জিনিস আমি একেবারে সহমত ছিলাম না। ঠিক আছে, সংরক্ষণ ওরকমভাবে হয় না। সংরক্ষণ নিশ্চয়ই হওয়া উচিত। মানে কোনটা সেটা কিভাবে হতে পারে তার যদি ইতিহাস সংরক্ষণ হওয়া উচিত। এবং যে সময়ে আমরা যাচ্ছি, যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে স্পেসের সংকট আছে, মানে আমি ফিজিক্যাল স্পেসের কথাই বলছি, বা যে সময় একটা অন্য এরায় আমরা ঢুকছি, সেখানে সংরক্ষণ কথাটার, যেমন সেই কারণে আমার একটা বই আছে, মাঠে ঘাটে শিল্প, আর্ট অন গ্রাউন্ড জিরো। তো একটা পাবলিকেশন, আমি সবসময় সেই বইটাতে জোর দিই যে দুর্গা বিসর্জন হয় বলেই তার ভাবনা বা ওই যে অঞ্চলের মানুষজন নিয়ে যে ঘটনাটা, ওই যে 6 মাস হোক 1 বছরেই যে ধরো তেলিপুকুর শুরু হয়েছে, অটোমেটিক্যালি আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই যে পার্টিসিপেটরি জায়গা, যে শুধু শিল্পী নয়, শিল্পীর কাজ কি? শিল্পীর কাজ গিয়ে একটা বিরাট বিরাট স্পেকটাকেল বানিয়ে দিয়ে চলে এলো আর 2-4টে প্রাইজ। শিল্পীর কাজ হচ্ছে ওই অঞ্চলে, যে অঞ্চলে তিনি যাচ্ছেন, সেই অঞ্চলকে তার শিল্পকর্মের অংশ করে ফেলা, শুধু স্পেস হিসেবে নয়, সেখানকার মানুষজন, মানে যতটা সম্ভব মানে সেটা করা। মানে ডেফিনেটলি আমি যতটা মুখে বলছি ততটা হচ্ছে না, বরঞ্চ মানুষ অনেক জায়গায় বিরক্ত হচ্ছেন, কিন্তু এটাও ঘটনা, মানুষ বিরক্ত হচ্ছেন ওরকম পাড়ার মধ্যে অনেক কিছু তৈরি হচ্ছে বলে। কিন্তু আমি অন্তত সেই রকম একজন দায়িত্ববান শিল্পী, বা আমার অন্তত মানে আমার যে চেষ্টা, সেই চেষ্টাটার মধ্যে এরকমই একটা জায়গা থাকে যে আমি কিভাবে এই সমস্ত এই যে সারাউন্ডিংসটার মধ্যে আমি চলে আসছি আমার সমস্ত ভাবনাকে নিয়ে, সেইখানে কিভাবে আমি তার সঙ্গে যুক্ত করে ফেলতে পারি আমার সেই অঞ্চলকে, সেই অঞ্চলের মানুষ, তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের রোজকারের জীবন কিভাবে জুড়তে পারে, সেটাও এই ধরনের শিল্প চর্চার একটা, মানে সেটাই সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ দিক। দুর্গাকে রেখে দেওয়ার পরিকল্পনা যতটুকু চেষ্টা হয়েছিল রাখার, সেগুলো কোনোটাই ওয়ার্ক করেনি। সেগুলো বরঞ্চ একটা অনেক জায়গায় খুব একটা হতাশাই তৈরি করেছে। প্রথম হচ্ছে দুর্গাপুজোর তাৎপর্যই আমার কাছে হচ্ছে বিসর্জন, আমার ব্যক্তিগতভাবে সেই কারণে কোনো কিছু থেকে যাক আমি চাই, কিন্তু থেকেছে। এবার অনেক সময় মনে হবে যে কিছু জিনিস বাই ডিফল্ট থেকেছে, কারণ অনেক সময় আমার ভাবনা প্রকাশের নিজস্ব তার তার প্রয়োজনেই হয়তো অনেক সময় মেটেরিয়ালগুলো খুব পার্মানেন্ট হয়েছে। কিছুটা পার্মানেন্ট বলতে কিছু হয় না, একটা লম্বা সময় সেটা থেকে যেতে পারে, এরকম কতগুলো মেটেরিয়াল দিয়ে সেটা তৈরি হয়েছে, সে কারণে সে থেকে যাওয়ার মতো, মানে তাকে বিসর্জন করা যাবে না। যেমন পাথরের মূর্তিটা কি বিসর্জন হবে না, কিন্তু পাথরের মূর্তিটা থেকে যাক বলে আমি বানাইনি। এখন ওটা বা সেটা হয়তো সত্যি, যদি আমি ওই দিকটাও দেখি, সেটা রেখে দেওয়ার মতনও একটা জিনিস, কারণ তার নিজস্ব আয়ু অনেক বেশি। কিন্তু একটি মাটির মূর্তি, একটি খড় দিয়ে বানানো মূর্তি জোর করে গিয়ে সেখানে কোথাও একটা ঢুকিয়ে দেওয়া, বা সেটার
যথেষ্ট অব্যবস্থার মধ্যে সেটাকে রাখা, এবং এভাবে রেখে দেওয়া তো একেবারেই নয় আর কি। একেবারেই না, আরো অনেক বেশি। তাহলে সেটা নিয়ে একটা Expert সুদূর একটা কিছু মানুষের, এক্স্যাক্টলি এক্সপার্টিজের তো একটা বিরাট রকমের, সেটার তো অভাব একটা বিরাট রকম ভাবে ছিলই। অন্তত সংরক্ষণ শব্দটা নিয়ে যারা গবেষণা করেন, পড়াশোনা করেন, এক্স্যাক্টলি তাদের ওপর ছেড়ে এটা করা উচিত। যে কোনো সরকার তো সব মানুষের সরকার সত্যিই তো আমাদের বুঝতে হবে যে আমার মাথার উপরে সরকার আছে। কখন বুঝবো আমি? যখন দেখবো যে হ্যাঁ, যেটা হচ্ছে সেটা শুধু আমার ব্যক্তিগত জায়গা থেকে নয়, যেটা হচ্ছে সেটা সত্যিই একটা, তার মধ্যে ওই সুদূর প্রসারী ভাবনাটা আছে। হট করে এখন মনে হলো কালকে একটা কিছু হয়ে গেল, পরশুদিন চেঞ্জ হয়ে গেল, বা এরকম নয়, মানে খুবই সেগুলো সেগুলো যাই হোক, আমি এই কারণেই বলতে পারছি, কারণ আমি যেদিন দুর্গাপুজো করার জন্য এসেছিলাম, মানে এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 2000 সালে আমি দুর্গাপুজো করেছি, কিন্তু আমি অনিচ্ছায় করেছি। 2001-এ মানে সেই পুজো, নিজের পুজো এবং তার অডিয়েন্স দেখে আমি যখন ডিসাইড করি, তখন কিন্তু আজকের পুজোটার কথা ভেবেই করেছিলাম। তো অতএব এই সুদূর প্রসারী একটা ভাবনা বা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু না গেলে বোঝা যায় কিন্তু, এবং সেটা ওয়ার্ক করে না। বেশ। আপনাদের একটা খুব মজার কথা বলি, এবং এটা আজকে শিল্পীর ক্ষেত মানে তিনিও শুনলে খুব মজাই পাবেন আর কি। চ্যাট জিপিটি কিছু প্রশ্ন দিক, তাহলে হয়তো সে নতুন কিছু প্রশ্ন দিতে পারে আমার পরিচিত পরিধির বাইরে। তো সেখানে চ্যাট জিপিটি একটা অদ্ভুত প্রশ্ন দিয়েছে আমার কাছে, এবং আমার কাছে খুব মজার মনে হয়েছে। সেটা হচ্ছে যে শিল্পী যদি এবার মানে 100 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয়, তাহলে কি শিল্পী এমন একটা পুজো করবেন যা গোটা পৃথিবীতে তাক লাগিয়ে দেবে, মানে বিস্ময় তৈরি করতে পারে? এটা কি শুধু অর্থের উপরে দাঁড়িয়ে থাকে? না, এটা আসলে আমি এরকম ভাবে কখনো ভাবিনি। আর এর দুটো পার্ট আছে, একটা বললাম না, শিল্পী একটা সত্তা, এবং তার সে কিন্তু খুব একটা নিউট্রাল স্পেসের মধ্যেই থাকে বলেই সে শিল্পী, ঠিক আছে। তার এইবার নির্মাণ যেটা বাইরে হচ্ছে সেটা একটা কন্ডিশন। সো কন্ডিশনের জন্য বাজেট তৈরি হয়, অর্থ নিয়োগ হয়, লগ্নি হয়, বা সেখানে অর্থের একটা সম্পর্ক আছে। কিন্তু শিল্পী সত্তাটার যেখানে সে যেখানে বিচরণ করে তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই। তো আমি এটা এই মুহূর্তে ভাবছি সেটার সাথে, এবার যখনই ওটার প্রসঙ্গ হবে, ওই যে ওটার এক্সিকিউশন বা এইটা একটা দিক। আমার ভেতরের যে কোরের জায়গাটা, তার সঙ্গে এই বাজেটের একটা বিরাট বাজেটের সম্পর্ক নেই। কিন্তু এই যখন সবাই মিলে আমরা একটি কন্ডিশনে নামবো যে এইরকম একটা জিনিস বানাতে হবে যেখানে লক্ষ লক্ষ লোক ঢুকবে, 10 দিন ধরে সেটা ওপেন থাকবে মানুষের জন্য, তখন তার সাথে একটা বাজেটের সম্পর্ক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কিছুই এরকম হওয়া উচিত না, মানে আজকে 100 কোটি টাকা বাজেট হবেই বা কেন একটা পুজোয়, মানে সেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। তো পুজো শুরু হয়েছিল, এই পুজোর কোরটা ছিল উৎসাহের জায়গা, যেখানে কিছুই নেই সেটা দিয়ে শুরু হয়েছিল। আমি দেখেছি আমার ফার্স্ট পুজোর বাজেট কত ছিল, 1,40,000 টাকা। 2000 অল টুগেদার, অল টোটাল বাজেট। সেই সময় আমি দেখেছি শেষে দেয়াল তৈরি হচ্ছে, সেই দেয়ালটা একটা পেইন্টিং হবে, তার একটা সারফেস তৈরি হচ্ছে। পাশের বাড়ির কাকিমার কাছ থেকে একটা পুরানো শাড়ি চেয়ে আনা হলো, ওর বাড়ি থেকে কিছু একটা জিনিস, একটা অবজেক্ট সেটা নিয়ে এসে লাগিয়ে দেওয়া হলো ওখানে। এইটা হচ্ছে এর কোরের জায়গা। তো 100 কোটিতে একটা পুজো যাবে কেন, মানে তার প্রাসঙ্গিকতার জায়গায় থাকতে হবে। তো মানে আমি যেতেই পারে না, একটা 100 আমি কোটি টাকার। অন্য একটা যদি প্রসঙ্গ বলি এখানে, যে একটা সময় 1 লাখ, আমি ধরি 1.5 লাখই ভাবলাম, যে একটা পুজো হতো এবং সেটাও থিম পুজোই হতো, এবং সেটা 1.5 লক্ষ টাকা থেকে যদি শুরু হয়। না, আমি তোমার প্রশ্নটা বুঝে গেছি, তার আগে উত্তরটা দিয়ে নিই। এবার এটা সবটাই এর একটা খুব হাত ধরাধরি করে এগিয়েছে। আজকের যে বাজেটটাও হয়েছে, সেই বাজেটের সাথে এই 26টা বছরের, হ্যাঁ সেইটা হয়তো তার গ্রোথটা খুব, কিন্তু সেটা একটা গ্রোথের মাধ্যমেই এসছে। হঠাৎ করে যদি 100 কোটি হয়ে যায়, তখন এটাই নিজেই ইটসেলফ, এই পূজা প্রক্রিয়া বা এই শিল্প চর্চার যে প্রক্রিয়া, সেটাই একটা বিরাট প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসবে।
বুঝতে পারলেন? তখন তার এই অর্গানিক অবস্থাটাই হারিয়ে যাবে আর কি। এক্স্যাক্টলি। এটা উঠুক, আমরা চাই সব পুজোগুলোর বাজেট খুব বড় হোক, কারণ আমরা তো বলছি ইন্ডাস্ট্রি, কিন্তু আবার একাধারে ওটাও বুঝতে হবে যে ইন্ডাস্ট্রির, দুর্গাপুজোকে ঘিরে ইন্ডাস্ট্রি হওয়ার তাৎপর্য হচ্ছে সেখানেই যে এই ইকোনমিটা সার্কুলেট করে, অর্থাৎ এই ইকোনমি গ্রাসরুটে পৌঁছায়, সেটাও একটা দুর্গাপুজোর সব থেকে, এই ইন্ডাস্ট্রির পক্ষে কথা বলা, বা এই ইন্ডাস্ট্রি, নইলে ইন্ডাস্ট্রি শুধু ইন্ডাস্ট্রি একটা শব্দ হয়ে যাবে আমাদের কাছে। দুর্গাপুজো ইন্ডাস্ট্রি তফাৎ এইখানেই যে এখানে যে ইকোনমি জেনারেট করে বা যেটা রোল করে, সেইটা কিন্তু সরাসরি মানে গ্রাসরুটের মানুষের কাছে পৌঁছানোর একটা বিরাট সম্ভাবনার জায়গা, মানে সেটাই হয় বলে এটার মধ্যে একটা মানে একটা হেলদি ইকোনমি। কিন্তু এটা মানে তুমি ধরো যখন কলকাতা দুর্গাপুজো হয়, তুমি আজকে আমার পডকাস্ট করছো বা আমাকে ইন্টারভিউ করছো, আমার বা আমাদের মতো কয়েকজনকে করছো, কিন্তু দুর্গাপুজোর চরিত্রটা কি? পুরো এই যে অটম, এই যে তোমার এই শুরু হচ্ছে পুজোর, মানে সিজন শুরু হচ্ছে বা অনেক আগে হয়ে গেছে, আগের বছর অন্তত তাই, আগের বছরগুলোতে তাই হতো, পুরো গ্রামটা শহরের মধ্যে চলে আসে। তুমি যদি চোখ বন্ধ করে ভাবো, পুরো গ্রামগুলো শহরে চলে আসে এবং সরাসরি তাদের কাছে একটা লিকুইড ক্যাশ পৌঁছে যায়। আজও পর্যন্ত আমি জানি না সরকার এরকম কোনো নির্দিষ্ট এদের যে একটা ধরো প্রত্যেকটা মানুষের কত রোজ তৈরি হবে, কোনো সেকশনে কোনো সেক্টরে সেটা তৈরি করা গেছে কিনা। দুর্গাপুজো কিন্তু অদ্ভুতভাবে সেটা তৈরি হয়ে আছে যে একটি মানুষের রোজ এত টাকা, অর্থাৎ 800 টাকা, 850 টাকা, সেটা কিন্তু 5-10 টাকার হেরফের হতে পারে দুটো কাছাকাছি দুপাড়ার মণ্ডপের মানুষের মধ্যে, বাট নট 100-200 টাকা। অলিখিতভাবে সেটা অলিখিতভাবে হয়ে গেছে। সো এই ইন্ডাস্ট্রিটাই হচ্ছে ইন্ডাস্ট্রি, ওই যেটা বলা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, বা তোমার আমি বলবো যে মানে ক্রিয়েটিভ ইকোনমি, বা তোমার আমি বলবো অনেকটাই সোশ্যাল ইকোনমি। 100 কোটির পুজো হলে আমাদের লাভ হবে, কিছু মানুষের লাভ হবে, কিছু শিল্পীর লাভ হবে, কিছু বড় বড় যারা লাইট করে, যারা বড় বড় লেভেলের এটার মধ্যে জুড়ে আছে, তাদের লাভ হবে। কিন্তু এটা মাইক্রো ইকোনমিটাকে যদি ধরতে হয়, তাহলে বেশিরভাগ সংখ্যক পুজো একই, হ্যাঁ 100 কোটি বাজেটের যদি 100 পুজো হয় তাহলে হবে, কিন্তু 100 কোটি বাজেটের একটা পুজো হলে অন্য পুজো যদি 5 কোটিতে হয় তাহলে হবে না। এই বৈষম্য, আর এটা বৈষম্য নয়, অনেক সময় আবার এটাও বুঝতে হবে কম্পিটিশন থাকতে হবে, ওভারল্যাপ থাকতে হবে। তুমি সব একদম সেই পোলট্রির মুরগির মতো ছেটে একরকম ভাবে রাখবে, সেটাও হবে না, কারণ সেটা হলে আবার ওইখানে মানে যে পলিটিক্সটা ঢুকবে সেটা আরো ভয়ঙ্কর, সেটা তো কোনো মানে হয় না। মানে অর্থাৎ এই বিবেচনার জায়গাগুলো বা এই পলিসি মেকিং এর জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুর্গাপুজো ইন্ডাস্ট্রিকে যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো হয়, সেটা যদি ফ্রুটফুল করে তুলতে হয়, যে হ্যাঁ সেটার একটা গুরুত্ব আছে এবং সেটাই ইম্পর্টেন্স এখানে আমার মনে হয়। 26 বছরের দুর্গাপুজো এবং 26 বছরে 26টা শারদ সম্মান, খুব কম শিল্পীর কাছেই, তো মানে কোনো শিল্পীর কাছেই নেই আর কি। তো এমন একজন শিল্পী, এই যে শারদ সম্মান, সেই শারদ সম্মানটা এই প্রায় 25-26 বছর ধরে কলকাতার দুর্গাপুজোর অঙ্গনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে এবং তার ফলে তার একটা বিবর্তনও ঘটে গেছে। কিভাবে ঘটলো, এই শারদ সম্মান কতটা সেখানে ভূমিকা রেখেছে, এই বিষয়টা একটু গভীরভাবে জানার চেষ্টা করব। শারদ সম্মানে, মানে কলকাতার দুর্গাপুজোতে শারদ সম্মানের ভূমিকা। দেখো, প্রথম কথা আমি বলি যে হ্যাঁ ঘটনা, আমি 26 বছর দুর্গাপুজো করছি, এটা খুব কাকতালীয় একটা বিষয়। 26টা এশিয়ান পেইন্টসের সঙ্গে আমার নাম জুড়ে আছে। এই 26টাই আমার একক নয়, এর মধ্যে 4টে প্রাইজ আছে যেটা আমি যৌথভাবে অন্যের সঙ্গে কাজ করেছি বা অন্যরা আমার সঙ্গে করেছে, সে একটা যৌথতা আছে তার মধ্যে। কিন্তু তা বাদ দিলেও 22টা, সেটা একটা বিরাট নাম্বার। এবং মাঝে মাঝে এটা ভেবে একটা আনন্দ তো হয়, একটা সুদীর্ঘ পথ চলা দুর্গাপুজোকে ঘিরে, এবং তার একটা
রেকগনিশন। আজকে হয়তো আমি অন্য রকমভাবে ভাবার চেষ্টা করি, পুরো জীবনটাই এক ধরনের শিল্প চর্চায় অলমোস্ট মানে তার সঙ্গে মার্চ করে গেছে। কিন্তু এগুলোর গুরুত্ব আছে আমার জীবনে, এবং শুধু আমার জীবনে নয়, আমি বলবো আজকে কলকাতা দুর্গাপুজোকে নিয়ে আমরা যতটা ওভারওয়েলমড আমরা যেভাবে বলি, সেখানে এই এশিয়ান পেইন্টস বাদ দিলে আমার বিরাট সন্দেহ আছে যে পুজো এখানে আসতো কিনা। একটি কর্পোরেট এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এতদিন ধরে, এটা না বললে কোথাও নিজেকে অস্বীকার করার মতো হবে, কোথাও নিজেকে এই প্রাইজের যে প্রক্রিয়া সেগুলো নানান সময় হাত বদল হয়েছে। আমি কিন্তু সংস্থার কথা বলছি যারা এই প্রাইজ দেন। এবং দুর্গাপুজো এমন একটা মানে ক্ষেত্র শিল্পচর্চার, মানে পুজো তো বটেই, তারপরে তার পুজোকে ঘিরে তার যে ক্ষেত্রটা, সেখানে শিল্পচর্চা বা শিল্পের অঙ্গন বা উৎসবের অঙ্গন, সামাজিক অঙ্গন, সব কিছুর দিক থেকে সেটা না, মানে সেটা কম্প্রিহেন্ড করেছে একটা আর একটাকে সমস্ত সময়, এবং মানে ইমেন্সলি করেছে। যেমন দুর্গাপুজো আমি করেছি, আবার আমি দুর্গাপুজোর যে নির্মাণ করেছি, আবার সেই নির্মাণও দুর্গাপুজো নির্মাণও আমায় নির্মাণ করেছে প্রত্যেক দিন। আমি যেমন দর্শক তৈরি করেছি, দর্শকও আমাকে তৈরি করেছে। সো এইটা সেই জন্যই এটা ভীষণ অর্গানিক একটা জায়গা, এবং এটার মধ্যে এই চর্চার মধ্যে ওই সাবলীলতার জায়গাটা আছে যে এখানে দাঁড়িয়ে অত্যন্ত একজন কোট আনকোট সাধারণ মানুষ তিনি মূর্তির সামনে দাঁড়িয়ে এটা কমেন্টস করতে পারেন, সে অধিকার তাকে দেওয়া আছে। অসাধারণ। বা তিনি এরকম একটা বিষয়ের সঙ্গে নিজেকে এতটাই সারা বছর যুক্ত রাখেন যে তিনি অনেক সময় রিভিউ করেন যে দাদা গতবার কিন্তু আমার দুর্গাটা আপনার খুব ভালো লেগেছিল, এবারেরটা কেমন, ভালো, কিন্তু গতবারেরটা আমার খুব ভালো লেগেছিল। এই যে তুমি একজন মানুষ যার সঙ্গে তুমি রোজকারের মানে রোজকারের যে জীবন যাত্রা, তার সঙ্গে যে মানুষটা জুড়ে আছে সেই তোমার সমালোচক, এর থেকে আর সুন্দর কি হতে পারে। তো সেইটা কিন্তু তোমার যেমন এশিয়ান পেইন্টস ছাড়া হতো না, যেমন আমরা ছাড়া হতো না, কিছু কতিপয় শিল্পী, মানে আমার মতো বেশ কয়েকজন শিল্পী আছে যাদের একটা মানে একসাথে চলে আসা এই ফিল্ডটাতে এবং কমিটেডলি দুর্গাপুজোর সঙ্গে থেকে যাওয়া। কারণ দুর্গাপুজো তখনও তো খুব প্রতিষ্ঠিত জায়গা নয় যে দুর্গাপুজো ওই লাইটটা আমাদের উপরে দিতে পারবে কিনা শিল্পী হিসেবে আমরা সেই, বা তার সেটা কিন্তু খুব অনিশ্চয়তা ছিল। বাট ওই পার্টিসিপেটরি জায়গাটাই কিন্তু আমাদের এটাকে ধরে রেখেছে। এই যে পার্টিসিপেটরি জায়গা, এই যে বিভিন্ন ক্ষেত্রের মানুষ এর পার্টিসিপেশন, তার অংশগ্রহণ এবং বিভিন্ন ধরনের অংশগ্রহণ, সেটাই কিন্তু দুর্গাপুজোর এই মানে এই উত্তরণের মূল জায়গা। তো সেই কারণে আমি বলবো যে বিরাট বড় রোল এশিয়ান পেইন্টস তাদের মধ্যে অবশ্যই একেবারে প্রথম। তারপরে আরও মানে তারপরে প্রচুর নাম আছে, তারপরে বড় বড় প্রাইজ, যারা এখনো প্রচুর প্রাইজ আছে, এখন তো 100-100 প্রাইজ। তো এই প্রাইজ কম্পিটিশন এগুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, অন্তত কলকাতা দুর্গাপুজোর যে চেহারার কথা বা যে দুর্গাপুজো নিয়ে আমরা আলোচনা করছি সেটার উত্তরণের জন্য। এই মুহূর্তে একটা বিতর্কিত কিন্তু বিষয়টা আমরা খুব নিষ্ঠার সঙ্গে ঘটতেও দেখেছি এবং তার মধ্যে অনেকগুলো ভালো দিকের অবস্থানও দেখেছি। সেটা হচ্ছে মাস আর্ট বেশ বিগত কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষদেরকে কলকাতায় নিয়ে এসে তারা পুজো দেখানোর একটা ব্যবস্থা করেছিল, যাকে প্রিভিউ শো বলা হয়। এই উদ্যোগটা কি মনে হয়েছে শিল্পী হিসাবে, যে এটার প্রয়োজনীয়তা এবং এটার গুরুত্ব কতটা ছিল? খুব ভালো,
খুবই গুরুত্বপূর্ণ। আবারও আমি বলছি যে আমি কিন্তু একদম একজন শিল্পীর অ্যাঙ্গেল থেকেই জিনিসটা বলছি। ধরো দুর্গাপুজোকে যেভাবে বিশ্বের দরবারে দেখানোর প্রয়োজন ছিল, নিশ্চয়ই আরও অন্যরকমভাবে অনেক কিছু হতে পারতো, কিন্তু আমাদের সামনে মাস আর্ট অন্তত যে 3 বছরে যেভাবে দুর্গাপুজোকে দেখানোর যে প্ল্যান করেছিল, যেভাবে একটা তুমি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পের যে যে উইংসগুলো আছে সেখান থেকে অনেক বিশেষ বিশেষ মানুষ কিন্তু এই পুজো দেখেছে। আবার বিশেষ সেই অর্থে, মানে সেই অর্থে বিশেষ আমি বলছি যাকে দেখানোর দরকার ছিল, হয়তো কি কাকে দেখানোর দরকার ছিল, একজন শিল্পী, অন্য শহরের একজন শিল্পী, বিখ্যাত নাম করা একজন শিল্পী, তাকে এই প্রক্রিয়ার মধ্যে আনা গেছিল এবং সে এটা দেখতে পেয়েছে। তো আমার ব্যক্তিগতভাবে যে ইন্টারেস্টের জায়গা সেটা হচ্ছে যে যারা এই যে পুজোকে ঘিরে যে শিল্পের যে উৎসব তৈরি হয়েছে সেটা বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাস আর্ট বা অন্য কোনো আর্ট বা অন্য কোনো মানে একটা প্রক্রিয়ার নিশ্চয়ই দরকার আছে, বা সেটা কিন্তু আমার কাছে সেটা থাকতে হবে। সেটা থাকলে পৌঁছাবে, নইলে অন্যভাবে পৌঁছানো তো মুশকিল আর কি। সেটা বা মুশকিলও হয়তো নয়, কিন্তু সেটা কিভাবে সরকার যদি চায় যে সরকার তার মতন করে একটা প্রক্রিয়া করলো, নিশ্চয়ই সরকার ডেফিনেটলি সরকার চাইলে করা অনেক সহজ হবে সেটা। তার কারণ হচ্ছে ওই সময় যেভাবে দেখো এখানকার পুজোগুলো এত একটা সামাজিক পরিসরের মধ্যে তৈরি হয়, তো পুজোতে যখনই একটা আলাদা করে ওই রকম ব্যবস্থা করা হবে তখনই কিন্তু সেটা ওই প্রশ্নচিহ্নের মধ্যেই হবে যে আমি কোথাও গুরুত্ব লেস, আমার গুরুত্ব কম মনে হচ্ছে, কারণ আমি লাইনে দাঁড়িয়েছি, অন্য লোককে দেখানো হচ্ছে। সত্যিই তো আজকে যদি জার্মান অ্যাম্বাসাডার আসে তোমার একটা পাড়ার মধ্যে পুজো দেখতে, আজকে ইউনেস্কো চিফ যখন এসছে দেখতে অর্জুনপুরের একটা গলির মধ্যে, সেটা কি উইদাউট এনি প্ল্যান এবং কোনো ছাড়া, এই ধরনের প্রসেস ছাড়া সম্ভব? সেটা সেই লোকটাকে ফিজিক্যালি পুজোটা দেখানো গেছে, এইটা তো একটা প্রক্রিয়ার মধ্যেই নিতে হবে। সেই প্রক্রিয়াটা কতটা ফ্রেশ অ্যান্ড ফেয়ার হবে সেটা নিয়ে আমি কথা বলছি না, যেহেতু নানান কন্ট্রোভার্সি এটা নিয়ে চলছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। সেটা তো সময় বলবে যে হ্যাঁ এর মধ্যে কতটা ভুল, কতটা সেগুলোর মধ্যে আমার ঢোকার কথা না, আমি ঢুকবোই না। আমি প্রথমেই বলছি যে সেটা লোক আমি নই। তো এইটা আমার মনে হয়েছে যে যে উদ্যোগ তৈরি হয়েছিল সেখানে যে প্রিভিউ শো, সেই প্রিভিউ শোয়ের সে উদ্যোগ কিন্তু আমি বলবো যে ভালো। এইভাবেই প্রচুর মানুষকে দেখানো যেতে পারে আমাদের বাংলার গৌরব, সেটা তুলে ধরা যেতে পারে বিশ্বের কাছে। সেটা শুধু ডিজিটালি অসম্ভব, কারণ দুর্গাপুজো খুবই ফিজিক্যাল একটা বিষয়। দুর্গাপুজোকে যখন আমরা ডিজাইন করি তখন একটি মানুষকে সঙ্গে রেখেই ডিজাইন করি, অর্থাৎ যে মানুষটি দেখছেন ওখানে দাঁড়িয়ে তাকে সঙ্গে রেখেই ভার্চুয়ালি ডিজাইন হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা তখনই শেষ হয় যখন তার মধ্যে অডিয়েন্স থাকে, সেইটা নিয়ে ইনস্টলেশনের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা তৈরি হয়। তো তার ফলে এর সঙ্গে ওই ফিজিক্যাল, ওই ইনপার্সন ভিউ করা এর একটা সম্পর্ক আছে। তো ডেফিনেটলি এটা এই সরকারের কাছেও আমার আবেদন থাকবে যে সেটা মাস আর্ট হবে, সেটা অন্য আর্ট হবে, কি হবে সেটা তারা ডিসাইড করবে, কিন্তু যেই প্রক্রিয়াতেই হোক না কেন এই রকম একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারলে মানুষের কাছে আরও মানে এর একটা বিরাট রকমের আবেদন তৈরি হবে। নইলে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই যেটা সীমাবদ্ধ হয়ে থাকবে, বা আমরাই খুব এটাকে নিয়ে একটা সেলফের মধ্যেই থেকে যাব। সেইটা 2 নম্বর হচ্ছে একটা রেভিনিউ, তো বিরাট রেভিনিউ জেনারেট করবে তো এটাতে, যদি একটা পুজো কমিটি বা সেটা কি পদ্ধতিতে হবে সরকার ডিসাইড করা উচিত যে কি পদ্ধতিতে হবে। এটার যে মানুষটি, এটা যদি ট্যুরিজমের অংশ হতে পারে, ট্যুরিজমের যদি অংশ করা যায়, এর থেকে বড় কিছু তো হতে পারে না দুর্গাপুজোর
তাতে আমাদের সুবিধা কি শিল্পী হিসেবে? আমাদের সুবিধা হচ্ছে আমরা অডিয়েন্স পাচ্ছি, ডাইভার্স অডিয়েন্স পাচ্ছি। সরকার কি পাচ্ছে? ইকোনমি সেখানে রেভিনিউ জেনারেট করছে। একেবারে আমাদের তারা যে তথ্য, থাকবে, আমাদের হোটেল, তার সংস্কৃতি, ট্রান্সপোর্ট, আমাদের সমস্ত আমাদের সেটা তৈরি হবে। এটা আমাদের সবার। আবার আমি বলছি, আমি এটা দল মত, এটা কিন্তু কোনো রাজনৈতিক কথা নয়। প্রিভিউ শোটা যখন হতো, আমরা এমনি যে কোনো দুর্গা পুজো, তোমার মানে যে কোনো পুজোর যে পাবলিক এন্ট্রি, সাধারণ দর্শকের যে এন্ট্রি যে সময় থাকতো, এই দুর্গাপুজোর ক্ষেত্রেও কিন্তু এই প্রিভিউ 5 দিন হওয়ার পরেও কিন্তু সেই এন্ট্রিটা সেই একই দিনে ছিল। হ্যাঁ, নিশ্চয়ই কিছু কিছু বড় পুজোর ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা করা যায়নি, অনেক মিসম্যানেজমেন্ট জায়গা হয়েছে। এটা আমি যদি না বলি তাহলে আমার ভুল বলা হবে, হয়েছে। কিন্তু সেইটা তো সরকারের বিরাট ভূমিকা সেখানে যদি তৈরি হয়, সরকার যদি একটু সেই জায়গাতে যদি সিস্টেমেটিক্যালি জিনিসটাকে নিয়ে আসতে পারে, তাহলে এটা সম্ভব সুন্দরভাবে। এবং এটা কোনো ব্যক্তিগত মানুষের বিষয় নয়, এটা আমার রাজ্যের একটা অহংকার যে হ্যাঁ, যে 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 শিল্প যেমন তৈরি হচ্ছে এখানে, সেই শিল্প দেখার জন্য এই ডাইভার্স অডিয়েন্সকে নিয়ে আসা যাচ্ছে, এবং সেটাও একটা ইকোনমির জেনারেশনের একটা বিরাট অংশ হয়ে উঠছে। বুঝতে পারলে? তো এইটা এরকম নয় যে যদি গ্রিন করিডোর করা হয় বা যদি প্রিভিউ শো করা হয়, তাহলে সাধারণ মানুষ যারা রেগুলার দর্শক, যারা আমার শহরের দর্শক, তারা ডিপ্রাইভড হচ্ছেন, এরকম নয়। কিন্তু তারা তাদের মতনই, তারা ঠিক সেই সময় দেখছেন, কিন্তু তার আগের 5 দিন তখনও ওই মানে ওয়ার্কিং প্রোগ্রেসেই দেখছে, কোনো কোনো পুজো তো কমপ্লিটও হয় না। এবং তারা দেখছে, তারা হচ্ছে তার ট্যুরিজমের অংশ হতে পারে, বা তারা তো একটা ওই ডাইভার্স অডিয়েন্স, যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের নিয়ে আসা যায়, দেখানো যায়, তাতে কোনো ক্ষতি। একটু সিস্টেমেটিক্যালি করলে এর সত্যি আমরা যেটাকে ইন্ডাস্ট্রি বলছি, সত্যি আমরা এটাকে শিল্প বলছি, সত্যি এটাকে আমরা পুজো বলছি। আমার ব্যক্তিগতভাবে এটাকে পুজো বলায় কোনো নেই, কিন্তু আমার পুজোরই বই। আমার মজা হচ্ছে যে এই সবগুলো কিভাবে একসাথে থাকতে পারে, সেটা বিরাট বিরাট একটা মানে গবেষণার বিষয়, এবং তাই তো হচ্ছেও। না, সেটা তো একেবারেই। আমরা যদি অন্যান্য শিল্প মাধ্যমের কথা বলি, আমরা যদি সিনেমাকে ইন্ডাস্ট্রি বলি, আমরা তাহলে দেখবো যে সেখানে কিন্তু অনেকগুলো সংগঠন আছে, তাদের ছাতার তলায় দাঁড়িয়েই তারা কাজ করছে। আজকে সেখানে দুর্গাপুজোতে সেই অর্থে কোনো সংগঠন নেই, অসংগঠিত শ্রমিক, অথচ কোনো একভাবে অলিখিতভাবে বিরাটভাবে সংগঠিত হয়ে আছে, বিরাটভাবে সংগঠিত। এই সম্ভাবনার জায়গা মানে একদম মানে ব্যাপক একটা সম্ভাবনার জায়গা। আরেকটা জিনিস যেটা মানে কি হয়, এটা একটা ভাইস ভার্সা আর কি, মানে জনপ্রিয়তা বাড়লে মানুষের ভিড় বাড়ে, এটা খুব স্বাভাবিক। আবার মানুষের যত ভিড় বাড়ে তত বেশি আশেপাশের মানুষের অসুবিধা হতে শুরু করে। মানে এটা আমরা পুজোর ক্ষেত্রেও বলতে পারি, শিল্পীর ক্ষেত্রেও বলতে পারি। শিল্পী যত বেশি ফেমাস হয়েছেন, তিনি যত বেশি ক্রেজি হয়েছেন, তাকে নিয়ে ক্লাবের একটা টানাটানি চলে, ইত্যাদি ইত্যাদি। আবার তিনি যেখানে পুজো করছেন সেখানে মানুষ ঢল নামছে, এবং আশেপাশের মানুষের সেখানে একটা বিরক্তি তৈরি হয়। তো সত্যি কি এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ আছে? এরকম কি কোনো সিস্টেম হতে পারে যে অন্তত পুজোর সময়কে নির্দিষ্ট করে দেওয়া হোক, বা দর্শনের সময়কে নির্দিষ্ট করে দেওয়া হোক? কারণ আমরা বেশ কয়েক বছর ধরেই দেখেছি যে পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়েছিল পুজোতে, আর পারফরমেন্সগুলো প্রায় সারা রাত ধরেই চলতো। ফলে ন্যাচারালি সেখানে ভিড়ও হচ্ছে, মানুষের লক্ষ লক্ষ মানুষ আসছে, আশেপাশের যারা প্রতিবেশী, যারা মানুষ, তাদের তো সত্যি এটা একটা বিরক্তির জায়গা। সত্যি আমি নিজে মাঝে মাঝে আমি নিজে করি, কিন্তু বিশ্বাস করো, শিল্পী তো সব কিছুর ঊর্ধ্বে নয়, সে মানুষ, তারও একটা রোজগারের জীবন আছে, বরঞ্চ বেশি সেটা। আমি নিজেও মাঝে মাঝে এটা নিয়ে খুব ভাবি, যে অঞ্চলে হয় যেসব জায়গায় এই ধরনের, কিন্তু আমি জানি না, মানে আমার কাছে এই মুহূর্তে কোনো রেডিমেড অ্যান্সার নেই যে এটা কিভাবে। তবে খুবই সংবেদনশীল হওয়া উচিত এই সব বিষয়ে। যে তবে দেখো, আমি নিজে আমার কোনো কিছুই খুব মানে আমি না একটা বোধ এবং একটা চেতনার জায়গাকে ওর সাথে যুক্ত রাখতে চাই। আমি কিন্তু এইখানে প্রচণ্ড নমনীয়, মানে তুমি যদি বলো, তুমি অনেক সময় দেখেছো যে
আমি কিন্তু ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করি এবং সাউন্ড তো আমার কাছে একটা মারাত্মক, মানে মারাত্মক একটা কি বলবো সেন্সিটিভ ইস্যু আর বিষয়, কি, হ্যাঁ। মানে সেটা সেটা চাকুর থেকেও ধারালো। সেটা যেমন খুব কাছাকাছি মানুষকে নিয়ে আসা যায়, মানে খুব 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 তাড়াতাড়ি মানুষকে কাছে আনা যায়, আর খুব তাড়াতাড়ি সেটা দিয়ে খুন করা যায়। তো এই পডকাস্টের মধ্যে আমি একটা কথা বলবো এই সরকারের, যেটা আমার মানে যেটা সব থেকে ভালো লেগেছে, মানে এটা যদি আমি না প্রকাশ করি তাহলে মানে সেটা নিজের কাছে, সেটা হচ্ছে এই ডিজে বন্ধ করে দেওয়া। এটা এটা মনে হয়েছে, এবং এই ডিসিশনটা এরা যখন নিয়েছে আমার মনে হয়েছে অনেক আগে থেকেই এদের মাথায় এটা ছিল, এসেই প্রথম এটা বন্ধ করেছে। আমি আমার মতো খুশি, মানে আমি কি বলবো, মানে আমার কোনো ভাষা নেই যে একটি উদ্যোগ, এবং এটা চাকুর মতো, এবং যারা এইটা অপারেট করেন এই সাউন্ড সিস্টেমগুলো অত্যন্ত নির্বোধ মানুষের হাতে সেই এগুলো থাকে, এবং তারা শব্দ সম্পর্কে কোনো মানে ধারণাই নেই, মানে এবং এই দূষণ নিয়ে আমরা যে কথা বলি তার সব থেকে বড় দূষণ শব্দ, জানো তো। বাট উই হ্যাভ টু থিঙ্ক, টাইম এসছে। এবং শুধু এটা নয়, দুর্গাপুজো যারা করি আমরা, আরও অনেক কিছু আমাদের ভাবতে হবে। সেটা হচ্ছে একটা প্রসঙ্গ, একটা পয়েন্টস, সেটা হচ্ছে এই কালচারাল গার্বেজ, যেটা এখন বলি, যেটা তুমি আগে বলতে। কালচারাল গার্বেজ ভয়ঙ্কর লেভেলে, এগুলো পার্ট অফ ওই যে, তুমি যদি খুব একটা জায়গায় খুব অবসেস থাকো, আমি শুধু আর্ট করছি, আর্ট বলে এরকম কিছু হয় না। সোসাইটিকে ডিস্টার্ব করে, সমাজকে ডিস্টার্ব করে, আশেপাশের মানুষকে ডিস্টার্ব করে কি আর্ট আমরা করতে পারি? বাট এইটা বুঝতে হবে। এবং আজকে দাঁড়িয়ে তোমাকে এই কথাটা আমি বলছি এরকম নয়, আমি কিন্তু অনেক আগে থেকেই বলছি এই কথাগুলো। এবং আমার যেহেতু দুর্গাপুজোর বাইরেও আমার একটা শিল্প চর্চা, সারা বছরের চর্চার অংশ, অর্থাৎ মানে এরকম নয় যে আমি শুধু দুর্গাপুজোর মাঠে কাজ করি। তো তার ফলে সেইগুলোর মধ্যে না এই ভাবনাগুলো সবসময় কাজ করে যে হ্যাঁ, দুর্গাপুজোতে আমরা এত বড় বড় কথা বলি, সত্যি তো বিরাট গার্বেজ তৈরি হয়। সেই গার্বেজগুলো যেভাবে পলিউটেড করে, যেভাবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এটা একটা বিষয়। সাউন্ড পুজোতে আমরা কিভাবে ব্যবহার করব, সাউন্ডকে কতগুলো, যে শিল্প মানুষকে ডিস্টার্ব করে সে আর শিল্প রইল কোথায়, সেটাকে আমরা কিভাবে আমরা এর সঙ্গে রাখবো, এগুলো কিন্তু ভাবার সময় এসছে, সত্যি সময় এসছে। এখন অনেক জায়গায় ধরো আজকে যদি সত্যি এমন একটা জায়গায় পুজোটা হচ্ছে যেখানে একটু সাউন্ডকে বাড়িয়ে রাখা যেতে পারে, রাখবো। যেখানে সত্যিই মনে হয়, আজকে ধরো একটা ছোট জায়গা, আমি সে ফর এক্সাম্পল আমি তেলিপুকুরে কাজে গেছি, খুবই সুন্দর গোছানো একটি পাড়া, কিন্তু মাঠ, রাস্তা সামনে, সেটা ওপেন রাখতে হবে, রাস্তা বন্ধ করা যাবে না, একটা চালু রাস্তা, ছোট্ট একটি জায়গা, তার মধ্যেও আমি তোমাকে বললাম যে ছোট ছোট টুকরো টুকরো স্পেসগুলোকে আমি সুই আপ করছি, আমি কোলাজের মতো তৈরি করে আমি একটা মানে আমি একটা আমার ক্যানভাসটাকে নির্মাণ করছি, সেই ক্যানভাস নির্মাণের সঙ্গে সঙ্গে থিমও নির্মাণ হচ্ছে, এবং তার সাথে যে অডিয়েন্স কোথা থেকে ঢুকবে, কোত্থেকে বেরোবে, সব কিছুই ইন্টিগ্রাল পার্ট, খুবই ওর ওর অংশ। তাহলে ওয়াই নট সাউন্ড? তাহলে তোমায় বুঝতে হবে যে কতটুকু সাউন্ড এখানে, মানে এই ঘিঞ্জি এলাকার মধ্যে আমি যদি সাউন্ডকে ব্যবহার করি, অবশ্যই আমায় ভাবতে হবে, সেটাও পার্ট হয়ে যাবে, তখন কিন্তু ডিস্টার্ব হবে না। অর্থাৎ সেন্স অফ ইকোলজিটা একজন শিল্পী হিসেবে থাকতে হবে। তুমি কি ধরনের শিল্পী, তুমি মাঠে কাজ করো কি, তুমি শিল্পী, শিল্পী একটা সত্তা, তার প্রাইমারি শর্ত হচ্ছে সেন্স অফ ইকোলজি। সেই ইকোলজিটা শিল্পেরও ইকোলজি, তো সেই ইকোলজিতে তো এই বোধ বিবেচনা রাখতে হবে, আমাকেই রাখতে হবে। আমি আমার এই প্রশ্নটা আমি নিজেকেই করছি। আমি পাড়ার মধ্যে অনেক পুজো করি, কিছু কিছু সময় যদি রাখতেও হয় তাহলে ভীষণ একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে রাখা উচিত। কারো বাড়ির জানলা থাকে, কারো থাকে, তাদের সঙ্গে চেষ্টা করা সেইখান থেকে অ্যাভয়েড করা। এটা কিন্তু একটা, এটা তো একটা পলিসি হতে পারে না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা সোসাইটিয়াল আন্ডারস্ট্যান্ডিং, বিকজ দুর্গাপুজো ইটসেলফ একটা সোশ্যাল ইভেন্ট।
একেবারে ওই প্রসঙ্গটা তো উঠলোই, কালচারাল গার্বেজ, বা মানে আমি সেই প্রসঙ্গে ঢুকতাম আর কি, যে শিল্পীকে বা শিল্পীদেরকে একটু সচেতন হওয়ার সময় এসছে যে তারা কী ধরনের মেটেরিয়াল ব্যবহার করবে। তারা মেটেরিয়ালের এই যে সাস্টেনেবল মেটেরিয়ালগুলোকে, যেগুলো আমাদের গ্রামগঞ্জের শিল্পীরা ব্যবহার করেন মূলত, আমাদের এই বাঁশ খড় মাটি দিয়ে প্রতিমা তৈরিটাই তো খুব সুন্দর একটা সাস্টেনেবল একটা প্রক্রিয়া, যা প্রকৃতিকে ধ্বংস না করেই তৈরি হচ্ছে। তো সেইটা একটা, যেমন পাশাপাশি আর একটা জিনিসও কলকাতার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে পুজো আর একটা ইলেকশন যখন আসে, গোটা শহরের চিত্রটা পাল্টে যায় শুধুমাত্র দৃশ্য দূষণ দিয়ে আর কি। এইটা নিয়ে কি কিছু কিছু ভাবনা চিন্তা করা উচিত? এখনো পর্যন্ত এই 2 মাসে নতুন সরকারে যেটাতে খুব খুশি, যে অত মুখ দেখতে হচ্ছে না মানুষের, কোন মানুষ কোন দলের কোন মতের আমি বলছি না, বিরক্তিকর বিরক্তিকর। আমার চোখ আমার, আমার কান আমার, আমি কতটুকু দেখবো না দেখবো, আমি জানি আমি একটা সমাজের অংশ, ন্যাচুরালি আমাকে অনেক কিছুই, কিন্তু সেইটা এই যে মানে ওভার ফিডিং করানো, এই যে আমি দেখতে চাই না দেখতে হচ্ছে, আমি শুনতে চাই না শুনতে হচ্ছে, এই ডিজে তাই কোন পাশের পাড়ায় বাজছে, ও বিটটা আমার বুকে বাজছে, আমি রাস্তা দিয়ে যেতে পারছি না, ডায়মন্ড হারবার রোডের দুপাশে এপার ওপার দেখা যাচ্ছে না। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু এটা কোনো সুস্থ রাজনৈতিক তো অবস্থায় এটা এটা না, কিন্তু আমি কিন্তু সেটা আবারও বলছি, আমি আমার মতামত বলছি, এবং সেটা কোনো রাজনৈতিক মতামত, মানে দলীয় রাজনীতি নয়, দলীয় আমরা বলতে পারি। রাজনীতির জায়গা থেকে বলছি না, এটা হতে পারে। তো এখনো পর্যন্ত হ্যাঁ, এখন যেমন রোড দিয়ে গেলে মনে হয় হাওয়া বাতাস খেলে এদিক ওদিক। দিস ইজ অ্যাবসলিউটলি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো ইটস এ বিগ চেঞ্জ। তো এইটা একটা খুব বড় জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার একটা মুক্ত মন দরকার, যেখানে দাঁড়িয়ে তুমি তুমি যদি মনে হয় তুমি কারো বিরুদ্ধে বলছো, বা অন্য লোক কথা বললেই তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে তো মুক্ততা হলো না, তুমি মুক্ত নও। ঘটনা হচ্ছে এখন এই প্রসঙ্গটা এসছে, আমি নিজে প্রচুর ফাইবারের ঠাকুর বানিয়েছি, আরও হয়তো বানাবো, কিন্তু এই জায়গাটাকে সামনে রাখতে হবে যে কালচারাল গার্বেজ বলে একটা বিষয়, এবং এটা হচ্ছে, দূষণ হচ্ছে দুর্গাপুজোকে ঘিরে, তারও একটা কন্ট্রোলিং আসতে হবে, কোনো কোনো সময় আনঅ্যাভয়েডেবল থাকে, মানে অ্যাভয়েড করা যাচ্ছে না, আমরা কম্প্রোমাইজ করে যাই যতটা সম্ভব। আবার রিসাইকেল সেখানে একটা বড়, এগুলোর যদি অংশ হয়ে যায়, তো আমরা যদি এই লেভেলের মানে তোমার অ্যাওয়ারনেসে নিয়ে যেতে পারি, তো নাথিং লাইক ইট দুর্গাপুজোতেই। সেই জন্য তো দুর্গাপুজো একটা ইমেন্স, মানে এমন একটা ক্ষেত্র, সামাজিক প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে অনেক কিছুর মানে উদ্ভাবন এখানে সম্ভব। এই যে তুমি বলছো যে যে এটাও তো একটা একেবারে মাঠে ঘাটে হচ্ছে তো, ঘটনাটা মানুষের মধ্যে হচ্ছে তো, যে এই রিসাইক্লিং, তাহলে চলো একটা একটা উদ্যোগ দুর্গাপুজোকে ঘিরে নেওয়া যেতে পারে, দারুণ উদ্যোগ, ওই পুজোকেই সার্ভ করে, সেটারই পুজো হওয়া উচিত, যে রিসাইক্লিং, চলো আমরা ওয়েস্ট করব না, আমরা একটা জিনিস একবার ইউজ করব না, সেই জিনিসই ইউজ করব যারা একটা রিসাইকেল করা যেটাকে সম্ভব। অসাধারণ। এবং গভর্নমেন্ট সেখানে ইন্টারফেয়ার করতে পারে, অসুবিধা কিচ্ছু নেই, গভর্নমেন্ট তো বাইরের কিছু নয়। আর স্বাধীনতাও আমার একার কুক্ষিগত জিনিস না যে আমি পকেটে নিয়ে ঘুরবো। সো গভর্নমেন্টের এরকম একটা খুব সদর্থক ভূমিকা দুর্গাপুজোয় থাকতে পারে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কথাগুলো যেভাবে বলছি, এটা এত লিনিয়ার নয়, যেমন তুমি বললে যে এই যে রিসাইক্লিং, ইটস কঠিন শব্দ, এটা শুধু শব্দে ভাবলে হবে না তো, এটার যে রূপায়ণ, এটা প্র্যাকটিসে আনা, মানুষের মধ্যে সেই বোধকে মানে প্রতিস্থাপিত করা, মানুষের মধ্যে সেটা, তুমি বলছো খড় মাটি সব ঠিক আছে, এখন যে ধরনের রং আমরা ব্যবহার করি, যেটা সেই ঠাকুরটাকে ফেলতে পারছে না গঙ্গার জলে, এত লেড আছে তাতে, অতএব এবার সেই রংটা বাদ দিলে, লেড ফ্রি রং যদি তুমি ব্যবহার করো, কস্টলি হয়ে যাবে। কস্টলি নয়, ওই উজ্জ্বলতাটাই থাকে না তো, ওই যে লেডের ওই এটা আছে। আমরা প্লাস্টিক কতটা করতে পারছি, কিন্তু এগুলো একদম
মানে এটা একটা প্রক্রিয়া, তার মধ্যে আমাদের থাকতে হবে, অর্থাৎ আমাদের বিশ্বাসটা থাকতে হবে। প্রথম তো আমাদের বোধে জিনিসটা ধরা পড়তে হবে যে আমি যেটা করছি সেটা খারাপ, তারপরে তো আমার প্রসঙ্গ আসবে যেটা কতটা কতটা না করলেও নয়। আমরা যদি শিল্প মানুষের জন্য করার জন্যই দুর্গাপুজোর মাঠে কাজ করে থাকি, তাহলে মানুষের সমস্ত রকমের যে ধরনের তার ভালো মন্দ সুখ দুঃখের সব দায়ভারও আমাদের নিতে হবে কিন্তু। অর্থাৎ তখন বললে হবে না আপনি শিল্পের জন্য 7 দিন একটু জানলাটা বন্ধ রাখতে পারছেন না, হবে না, তোমাকে সেটা 3.5 দিন ভাগ করতে হবে, তাহলে মানে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে। দিস ইজ দ্য সোশ্যাল আর্ট, সোশ্যাল প্ল্যাটফর্ম, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। আমার এটা খুবই মনে হয়। তো তো আমি বলছি যে এরম নয় যে আমার একটা মতামত আছে সেটাই এই এবং সেটাই ঠিক। আমিও এটা করতে করতে বুঝেছি, আমার মধ্যেও এই প্রসঙ্গটা করতে করতে, তাই তো বলছি এক হচ্ছে তো আর এক জিনিস। দুর্গা প্রতিমা থেকে একটা ভাবনা ক্রমশ জারিত হতে হতে সেটা গোটা ভাবনাটার মধ্যে গিয়ে তার প্রকাশ ঘটে, এবং দুর্গা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে, এবং নিজে হাতে এই প্রতিমা গড়া সেটাও খুব কম থিম শিল্পী করে থাকেন আর কি। তো যেহেতু দুর্গা একটা প্রধান বিষয়, এই দুর্গা নিয়ে এখন নানান রকম কথা হচ্ছে যে দুর্গা তার রূপ কেমন হওয়া উচিত, তার একটা অথেন্টিক রূপ আছে বলে কেউ কেউ মনে করেন। এ বিষয়ে কি মনে হয় তোমার শিল্পী হিসাবে? শিল্পে কোনো অথেন্টিক কিছু হয় না। আর শিল্প একটা প্রবাহ, নদীর মতো, ফুলগু ধারার মতো। আমি তো বললাম শিল্পীকেই গুরুত্ব দিচ্ছি না, সত্তাকে গুরুত্ব দিচ্ছি। অতএব এইগুলোর কোনো আমার কাছে কোনো অর্থ বহন করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক মানুষের না একরকমভাবে সে বোঝে, তার একটা ধারণা হয়, সে বলে তার ভালো লাগা মন্দ লাগা দিয়ে, কিন্তু খুব কম মানুষ দায়িত্ব নিয়ে সে কথাগুলো বলতে পারে। আমিও যে এত কথা বলছি, কতটা দায়িত্ব আমি নিতে পারছি সেটা তো আমার কাজ বলবে, সেই ডিরেকশনগুলো আমার কাজের মধ্যে আছে কিনা। কিন্তু আসলে আমি তো একজন শিল্পী, এবং তার একটা সুদীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে বা অনুশীলন অধ্যবসায়ের মধ্য দিয়ে আমি এসছি। আমি এসব নিয়ে আমি কি বা বলতে পারি, এগুলো খুব ব্যক্তিগত। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো কিছু ভাবনা থাকে, সেগুলো বলে। আমার কিছু বলার নেই এটা নিয়ে। আমার কাছে, আমি একটু আগেও বলেছি, আমার কাছে আমার শিল্প সত্তা সব কিছুর ওপরে, আমি তাকে পুজো করি দুবেলা ভেতরে। অতএব সেখানে আমি কম্প্রোমাইজ করি না, সেটা আমি। এবং এও আমি তোমায় বলছি, আমি শিল্পী হিসেবে আমি দুর্গার মূর্তি দিয়েই শুরু করি। এই প্রসঙ্গেই বলি, একটা গান মনে পড়ে যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে একটা কলি শুধু ছোট্ট, সেটা হচ্ছে রূপ ধরে চলো মণিপুরে, সেথায় আছে এক মহাজন পুরুষ রতন, ও তারে দেখলে জিয়ন্তে রইবি মোরে, মন চলো রূপের নগরে, মন চলো রূপের নগরে। তো এই যে জিয়ন্তে রইবি মোরে, এই যে জিয়ন্তে মরে থাকা, তো রূপ চর্চা এবং এই যে দৃশ্যকলা চর্চা, তার যে কত ইন্টেন্স একটা লেয়ারের ব্যাপার সেটা। এবং এই দুর্গা একটি বিশেষ চেহারা, এটাই দুর্গা, এটা কি কোনো ভাবার অবকাশ আছে? দুর্গা আমার কাছে একটা আইডিয়া, দুর্গা আমার কাছে একটা কনসেপ্ট, এবং তার কোনো চেহারাই আমার কাছে যথেষ্ট নয় সেই আইডিয়াকে প্রকাশ করার জন্য। সেই জন্য আমি আজও দুর্গা বানাতে পারি না, অকপটে স্বীকার করছি। আজকের তোমার এই পডকাস্টে বলছি না, 20 বছর আগে দিয়ে আমি বলছি যে আমি বানাতে পারি না, এবং সেই বানাতে পারি না বলেই প্রত্যেক বছর আমার উৎসাহটা আরো বেড়ে যায় ওটা বানানোর। তো শিল্প দুরকমভাবে হয়, একটা হচ্ছে পাড়ার আনন্দে, সেটাকে
কতটা শিল্প বলবো জানি না, মানে সেটা হয়তো ক্র্যাফট। আর যেটা হয় সেটা হচ্ছে না পারার বেদনায়, সেখানেই ওই শিল্প বা ওই আর্টের শর্তগুলো থেকে যায়। অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেখানে। এটা আবার আলাদা একটা পার্সপেক্টিভ। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, মানে সেটা খুব মোমেন্টাম আছে, সেটা যে কখন, সেটা তোমাকে চর্চার মধ্যে থাকতে হবে। কখনো কখনো তোমার মনে হবে যে সেটা কোনো স্যাটিসফ্যাকশনই দিতে পারে না, ওই সাময়িক। তুমি শিল্পী যদি স্যাটিসফাইড হয়ে যায়, শিল্পী যদি ওই যে বললাম, এটা কোনো ব্যাখ্যা নেই। রূপ ধরে চলো মণিপুরে, সেথায় আছে এক মহাজন পুরুষ রতন, ও তারে দেখলে জিয়ন্তে রইবি মোড়ে। তোর মণিপুরে যেতে হবে তো, মণিপুরে যেতে হবে তো, তার আগে তো রূপ নিয়ে কথা বলার তো ধৃষ্টতা, এবং যারা চর্চায় আছেন তারা এটা অনুধাবন করতে পারছেন যে মণিপুরটা কি, কিসের কথা বলা হচ্ছে, পৌঁছানো খুব মুশকিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8011113333। তো দুর্গা আমার কাছে আইডিয়া অফ এনার্জি, আইডিয়া অফ পজিটিভিটি। আমি যখন দুর্গা বানাই তখন আমার মধ্যে, তোমরা কেউ কেউ জেনে থাকবে যে আমার যে ফিলিং হয় সেটা, এবং আমি যথারীতি পারি না বানাতে সেটা। তো আমি কোনো বসে আছি নাকি, আমি কি ক্রাফটসম্যান নাকি যে বসে বসে একটা সুন্দর করে সাজিয়ে দিলাম, ভালো করে সাজায় দে মা, আমরা গো চরণে যাই। এটা তো নয় জিনিসটা। বিরাট লড়াই, বিরাট দুঃখ আছে। আমার শিল্প, আমার দুর্গা বানানো শুরুই হয় পারার আনন্দ থেকে নয়, না পারার বেদনা থেকে। এরপরে তো আর কথা না বলাই ভালো আর কি, মানে এই অনুভূতির স্তরে যদি আমরা পৌঁছে যাই। কিন্তু এই রূপের কথা বললো বলে সেই অরূপের কথা বারবার করে মনে হচ্ছে যে তিনি তো এখন আবার সমালোচনার ঝড় বইছে তাকে নিয়ে। অনেক শিল্পী তার পুজোতে কাজ করেছে, খুব বিখ্যাত সুরুচি সঙ্গের পুজো, এবং সেখানে অরূপবাবু নিজের দায়িত্ব নিয়ে সেই পুজো করতেন, এবং ভবতোষও অনেকবার করেছেন সেখানে পুজো। একটু এই পুজো করবার অভিজ্ঞতাটা যদি একটু, মানে সত্যি অরূপদা সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন যে তিনি খুব মানে শিল্পীদের ওপর একটা কর্তৃত্ব করতে চান। তো এই অভিজ্ঞতা কি তোমার হয়েছে? দেখো, আমি অরূপদাকে বহুবার, আমি 2-3বার একটা গল্প বলেছি। আজকে এরা পুজো করেছে, তাদেরই পুজো করেছি আমি। আজকে এরা সরকারে নেই বলে বসে আচ্ছা করে তাদের ছিলব, এর ধরনের শিল্পী আমি নই। কিন্তু অরূপদা হয়তো সেটা বুঝতো আমার ব্যাপারটা, আমাকে কিন্তু অরূপদা অন্যভাবে ট্রিট করতো। কিন্তু অরূপদা সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যে খুব ভুল কথা এমন নয়। অরূপদা ঢুকে পড়তো কাজের মধ্যে। এবার এই ঢোকার একটা মজার যদি অ্যানেকডটস আমি না বলি তাহলে একটু মানে এটা মানে ঠিক মজা হবে না, মানে এই আড্ডাটা। সেটা হচ্ছে যে, জানো তো আমাদের জগন্নাথ, এটা আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, জানো তো আমাদের জগন্নাথ, আমি অরূপদাকে একদিন বলতাম, অরূপদা দিনে 2বার করে আসতো, খুব পুজো পাগল লোক ছিল তো, এই ওখানে এই সেই এরকম করতো। এখন এটা সবার সাথেই করতো, বাট অরূপদা আবার এটা বুঝতো যে এটা কিন্তু ভব, ঠিক আছে, এর সাথে করা যায় না, বা আমার যে কোনোভাবেই হোক, কিন্তু তবুও উনি করতেন। ওনার তো ওটা একটা হ্যাবিট হয়ে গেছিল। একদিন অরূপদাকে আমি বসিয়েছি, যে কোনো ক্লাবে গেলে আমার জন্য একটা
ওই খাটিয়া বা একটা তক্তপোষ, সেটা মাঠের মধ্যে আমি কোথাও একটা সুন্দর জায়গা থেকে বেছে, উপরে একটা ত্রিপল টাঙানো থাকে, তার মধ্যে আমি শুই, ওখানেই উঠি, ওখানেই বসে খাই। আর ওই মাঠের এমন জায়গায় আমি রেস্ট দুপুরে, আমি সবটা দেখা যায়। তো আমি অরূপদার দুর্গা ঠাকুর বানাচ্ছি, মানে থিম শুরু হয়েছে, ঠাকুর বানাচ্ছি, 3 মাস ধরে ঠাকুর চলছে। তো অরূপদা সকালে ঢুকছে, দেখছে আমি বসে আছি, বিকেলে ঢুকছে, দেখছে আমি বসে আছি, রাতে ঢুকছে, দেখছি আমি বসে আছি। এবার একটু নিজেই ঘাবড়ে গেছে যে এতটা সময় দিতে হয় নাকি শিল্প করতে গেলে। তো এবারে একটু অরূপদার আমার প্রতি একটু ওই রকম একটা জায়গাও, সফট জায়গাও তৈরি হয়েছে যে না। একদিন ঢুকে বললো, বস আমি স্বীকার করছি যে হ্যাঁ তুমি মানে এইভাবে কেউ মানে একটা তার কাজের সামনে এতটা সময় দিয়ে করতে পারে, এর ধারণা আমার ছিল না, আমার জীবনে হয়নি। এটা একটা দিক। এবার আমি অরূপদাকে বসিয়েছি, আমি চা খেতাম, বুঝলে তো, একটা চেয়ার কিনে নিয়ে গেছিলাম সুরুচির সঙ্গে, আমি চা খেতাম। তো অরূপদাকে একটু চা বানিয়ে দেওয়া, আমি বসে একটা গল্প বলি। তাই বললাম যে দেখো, বেসিক্যালি এটা আমার ইন্টারপ্রিটেশন, অন্যভাবে নিও না, মানে এটা ধরে নেওয়া উচিত না আমার, কিন্তু আমার ভাবনা যে এই জগন্নাথের হাত নেই কেন, এরকম একটা মূর্তির চেহারা কেন আমাদের দেশে, আর কোনো মূর্তির সাথে কোনো মিল নেই। জগন্নাথ যখন জগন্নাথ বানাতে দেয় শিল্পীকে, তখন শিল্পী বলেছিল একটাই শর্তে আমি বানাতে পারি, যতদিন আমি কাজ করব আপনি কিন্তু ওই ঘরে ঢুকতে পারবেন না। তো এই রাজার এরকম একটি অভ্যেস আমার ধারণা ছিল যে উনি গিয়ে ইন্টারফেয়ার করতেন, উনি ঢুকে পড়তেন, উনি অনেক কিছু বলতেন। সেটার ওই যে শিল্পী মানে এইটা তো একটা উম্মের মতো, সেইখানে সেটা লালন পালন হয়, তার মধ্যে নানান ধরনের কিছু যদি নানান কিছু ঢুকে পড়ে, ছায়াও পড়ে কারো, তাহলে ওর সঠিক গ্রোথটা হয় না আমার ধারণা, বুঝলে তো। তো তারপরে আর সে শিল্পীও বাঘা, ওনার সাথে কন্ডিশন ছিল না যে আমি ঢুকবো না, কিন্তু রাজার যে ওই অভ্যেস, সে তো ওর মধ্যে না ঢুকে পারবে না। সে কোনো একদিন একটু মানে যখন ওই স্টেজে গেছে, সে আর থাকতে পারেনি, সে ঢুকে গেছে। তো শিল্পী সে আর বলেছে এইখানেই শেষ, এটাই আমি আর এখন এই ঢুকে যাওয়া মানে তার একটা ইন্টারফারেন্স, বলছে আমি আর ওটার মধ্যে নেই। এইবার তখন তো আমার ধারণা যে নিশ্চয়ই পুরোহিতরা বলেছে যে না, ওইটার যে প্রতিষ্ঠা হয়ে গেছে ওটাতে আর কেউ ছুতে পারবে না, ওই তাহলে ওটাকেই ওর মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে বা হোয়াট এভার, এরকম একটা গল্প। তো খুব মজার গল্প হচ্ছে অরূপদা সম্পর্কে আমার এইটা। বাট হ্যাঁ, ডেফিনেটলি এটা দিয়ে তো অরূপদার চরিত্রটা বোঝা যায়। বাট মানে ডেফিনেটলি অরূপদা প্রচণ্ড পুজো পাগল একজন মানুষ, এটা নিয়ে মানে সত্যি একজন পুজো পাগল মানুষ। এইবার আমার সঙ্গে এরকম হয়েছে, নিশ্চয়ই আমাকে টপকে গিয়ে উনি খুব ওভার পাওয়ারিং কিছু করে ফেলবেন, সেটা তো সম্ভব হয়নি, ওনাকে করতেও হয়নি, উনি বুঝেওছেন যে এটা। কিন্তু ঘটনাটা সত্যি, অরূপদার একটা এরকম একটা আছে, মানে ঢুকে পড়েন উনি এর বিষয়ের মধ্যে। একবারে শেষ যেটা একটু জানতে চাইছি সেটা হচ্ছে যে একটা পুজো তো এবার হলো, তো এবার কি একটা পুজোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আরও কিছু পুজো হতে পারে, যেহেতু এখনো আবার নতুন একটা সরকার নতুন করে পুজোর জায়গা বলতে পারছি না। আমার কাছে তো এর পুজোগুলো এখন পুজো হিসেবে আর নেই, আমার কাছে একটা অধ্যবসায়, একটা চর্চা, এই যে কতগুলো দিক বললাম, এগুলো 2-3টে করা যায় না এখন আর, আমি 2-3টে করতেও পারি না। সেটা একটা ভালোবাসার ফাতনার মতো, সেটাও তো একটা জায়গায় বাদ দেওয়া হয়, মানে সবটাই আমি এখন জুড়ে গেছে একটা সিঙ্গেল লাইন। এটা শুধু আমার কাছে, কিন্তু অনেকগুলো জিনিসও এর মধ্যে, অনেকগুলো লেয়ারও এর মধ্যে আছে। এর মধ্যে একটা ইকোনমি আছে, একটা অর্থনীতি জড়িয়ে আছে, আমার একটা টিম আছে। কিন্তু এখনো পর্যন্ত দেখো, টালার তো এইরকম একটা অবস্থা, সেটা আমরা সবাই জানি, সে টালাই আমার করার কথা ছিল, কিন্তু সেটা তো এখন যেখানে গেছে একটা বিরাট অনিশ্চয়তা, আর কতটা সেখানে। কিন্তু এই পুজোটা আমি সুন্দর ভাবে এখনো পর্যন্ত মনোনিবেশ করে আমি করার কথা ভাবছি। সাথে আরেকটা পুজোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু সেগুলো কখনোই যে খুব আরেকটা পুজো আমায় করতে হবে কারণ আমার অনেক ইকুয়েশন আছে, ক্যালকুলেশনের জায়গা নয়, সেটাও হয়তো অন রিকোয়েস্ট আমাকে
করতে হতে পারে, বাট আমি চেষ্টা করব অ্যাভয়েড করতে। আমি চেষ্টা করব একটি কাজই করতে অন্তত এই বছর, কারণ টাইম খুব কম। এই সময় দাঁড়িয়ে দুটো কাজ করার এবিলিটি বা আমার সেই ম্যান পাওয়ার, এটা তো একটা বিরাট তোমার ম্যান পাওয়ার লাগে, অনেক মানে কি বলবো, এটা একটা ইনফ্রাস্ট্রাকচার, মানে সেটা পারমিট করে আমাকে দুটো করার জন্য, কিন্তু টাইম কতটা পারমিট করবে এটার জন্য। আর আমার নিজের এখন খুব একটা কাজ করলে যে খুব ওই নিজেকে এনজয় করতে ইচ্ছা করে, ওটা শুধু একটা প্রেশারাইজড হয়ে করার বাইরেও শুধু অর্থ উপার্জন বা তার মধ্যেই জিনিসটাকে 2-3টে করছি বা সবার মন রাখা বা একটা কিছুটা পার্ট এখানে দিয়ে দিলাম কিছুটা ওখানে দিয়ে দিলাম, এটা আর ইচ্ছা করে না। বয়স বাড়ছে তো, এখন যেটা করছি সেটার সঙ্গে অনেক বেশি ওই রসটা নিতে ইচ্ছা করে, যে হ্যাঁ একটা জায়গায় বসে অনেকক্ষণ, ওই যে 3 মাস ধরে শুধু একটা মূর্তি বানিয়ে যাচ্ছি। এখন আমার মধ্যে যদি এত এখানে যেতে হবে ওখানে যেতে হবে সেটা করতে হবে, যদি এত থাকে তাহলে তো হয়ে ওঠে না, তখন সব কাজই লোক দিয়ে করাতে হয়, তখন সেইটা আমার খুব ইচ্ছা, সেই মানে আনন্দটা উপভোগ করা প্রকৃত অর্থে। কিন্তু আর একটা কাজের একটু প্রেশারও রয়েছে, আমি জানি না সেটা কতটা বাস্তবায়িত হবে, বাকি জায়গায় যাবে। এটা খুব হাইপোথেটিক্যাল একটা জিনিস জানার, মানে এটা আমরা কেউই প্রায় বলতে পারি না, কিন্তু শিল্পীদের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে এটা। সেটা হচ্ছে, ধরা যাক এরকম হলো যে দুর্গাপুজোর শিল্পী হলে না তুমি, তাহলে কি করতে? মানে তাহলে কি গান গাইতে, নাকি আমরা তথাকথিতভাবে যে আর্ট প্র্যাকটিস দেখি অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে, সেই ক্যানভাসের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে, নাকি একেবারে এর বাইরে হয়তো অন্য কিছু ভাবতে? তো আমার মনে হয় পরজন্ম যদি কিছু থাকে তা আমাকে সুর দিয়ে পাঠিও। আমি গান করতে চাই, আমি মিউজিকের সঙ্গে থাকতে চাই, এটা একটা দিক। আর একটা জিনিস, এই 52 বছরের যেটুকু চর্চা বলো সাধনা বলো, আমি এগুলো সবই জুড়ি, কারণ শুধু চর্চা দিয়ে হয় না, একটা সাধনা লাগে। সাধনা যন্ত্রণা থেকে হয়, চর্চা আনন্দ থেকেও হতে পারে, সাধনা একটা যন্ত্রণা লাগে। তো সেই সব কিছু নিয়ে যেটুকু নির্যাস আমার মানে পাত্রে জমা হয়েছে, সেটা হচ্ছে আমার যে শিল্প না, চর্চা করছি এই কথাটার কোনো মানে হয় না, মানে শিল্পী হয়ে ওঠার সাথে ওই দুটো জিনিসকে জুড়তে পারা, মানে অর্থাৎ তোমার জীবন, তোমার বোধ উপলব্ধি আর তোমার শিল্পীর যে সত্তা, মানে জীবনের সঙ্গে শিল্পকে জুড়ে ফেলতে পারাটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট চ্যাপ্টার, যেটা আমি বুঝেছি। নইলে বিরাট বিরাট শিল্পী আছে যারা জীবনের সঙ্গে শিল্পকে জুড়তে পারেনি। সো সেটাই আমার ইচ্ছা। এইটা বলছি সেই জন্যই আমি বলছি এটা আমার ডেলিভারেট চয়েস। যে সময় দাঁড়িয়ে আমি এটা বলেছি, তখন কিন্তু দুর্গাপুজো শিল্প হিসেবে ট্রিটই হতো না। আমার সমসাময়িক বন্ধুরা আমাকে বলেছে, দুর্গাপুজো করিস, তুই এটা কি তোর কাজ? তুই আর্ট কলেজ থেকে পেইন্টিং নিয়ে পড়াশোনা করেছিস একটা ছেলে। কিন্তু আমি বুঝেছিলাম যে পেইন্টিং তো হাজার হাজার বছরের ইতিহাস আছে, আমার তো 70 বছরের একটা আয়ু। তো শিল্পী হিসেবে আমি আমার জীবন এবং এই যে পরিসরটুকুর সঙ্গে শিল্পকে কিভাবে জুড়বো আমি নিজের মতো করে, সেইটা হচ্ছে আমার কাজ। নইলে আমি পেন্টিং নিয়ে পাশ করেছি, আমি প্রচুর পেন্টিংই বানাতাম, আমি ওই টেকনিক শিখেছি, আমি জানি কীভাবে হাউ টু পেইন্ট, হাউ টু স্কাল্পট, সবই জানি। কিন্তু এই যে কোন শিল্প এবং সেই শিল্পর চেহারা কেমন হবে, কারা তার অডিয়েন্স হবে, কোথায় তা দেখানো হবে, এর প্রাসঙ্গিকতা আছে। নইলে শিল্পী শব্দটার নেহাতি সেটা আকাশে ভাসতে থাকবে। বেশ, এরপরে আর তো কিছু বলার থাকে না আর কি। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। সত্যিই শুনবো তোমাকে আমরা
শিল্পীদের নিয়ে আসি বা তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, তারা আমাদের কাছে সময় দেন বলেই হয়তো তাদের মনের অনেক ভেতরের কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শুনবো তোমায় দেখছিলেন এতক্ষণ বা আগামী দিনে যারা দেখবেন। আর অবশ্যই আমাদের এই আর প্লাস ডিজিটাল চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর শুনবো তোমার সঙ্গে থাকুন। আশা করি আগামী দিনে আরও এই ধরনের বিশিষ্ট কোনো একজন মানুষের সঙ্গে আমরা বসবো, আড্ডা মারবো এবং তার ভেতরের কথা জানার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।